কখনো কি আপনার মনে হয়েছে আমি কিভাবে আমার দুঃখকে শেষ করব, কিভাবে আমার ভেতরে শান্তি ফিরিয়ে আনব, কিভাবে নিজেকে এই মুহূর্তে ধরে রাখব, কিভাবে নিজের মন থেকে একটু আলাদা হয়ে তাকে দেখতে শিখব? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার ইগো কিভাবে আমার চিন্তা, অনুভূতি আর আচরণকে নিয়ন্ত্রণ করে? হয়তো আপনি অনেকবার নিজেকে বদলাতে চেয়েছেন, কখনো ভেবেছেন আগের ঘটনাগুলো যদি না ঘটতো, মানুষটা যদি আমাকে বুঝতো, আমার পরিস্থিতি যদি অন্যরকম হতো, ভবিষ্যৎটা যদি একটু নিশ্চিত হতো, তাহলে হয়তো আমি শান্তিতে থাকতে পারতাম। কিন্তু একটু থামুন, একবার ভেবে দেখুন আপনার জীবনের কতটা সময় এমন কিছুর জন্য চলে যাচ্ছে যেটা এই মুহূর্তে আপনার হাতে নেই। কখনো আমরা অতীতের ভুল নিয়ে আফসোস করি, আবার কখনো এমন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি যেটা এখনো আসেনি। আর এই দুইয়ের মাঝখানে একটি জিনিসকে আমরা বারবার হারিয়ে ফেলি, সেটা হলো বর্তমান মুহূর্ত। মনই কি আমাদের বর্তমান থেকে দূরে সরিয়ে দেয়? আমাদের জীবনের একটি অদ্ভুত সত্য হলো শরীর অনেক সময় বর্তমান মুহূর্তে থাকে, কিন্তু মন থাকে অন্য কোথাও। আপনি হয়তো এখন এই অডিও বুক শুনছেন, কিন্তু আপনার মন হঠাৎ চলে গেল কয়েক বছর আগের কোনো ঘটনায়। কেউ আপনাকে কি বলেছিল, কেউ আপনাকে কিভাবে অপমান করেছিল, আপনি কোথায় ভুল করেছিলেন, কি করা উচিত ছিল, এসব ভাবতে ভাবতে আপনি আবার ভবিষ্যতে চলে গেলেন। আগামীকাল কি হবে, আমার জীবন কোথায় যাবে যদি আমি ব্যর্থ হই, যদি পরিস্থিতি আরও খারাপ হয়? এভাবেই এক মুহূর্ত অতীত, আরেক মুহূর্ত ভবিষ্যৎ, আর এর মাঝখানে যে মুহূর্তটা সত্যিই আপনার হাতে ছিল সেটাই হারিয়ে গেল। বর্তমান মুহূর্তই একমাত্র বাস্তব মুহূর্ত। একটা বিষয় খুব মন দিয়ে বুঝুন, অতীত ইতিমধ্যে ঘটে গেছে আর ভবিষ্যৎ এখনও ঘটেনি। আপনি অতীতকে স্মরণ করতে পারেন, ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন, কিন্তু আপনি বাস্তবে বাঁচতে পারেন শুধুমাত্র এই মুহূর্তে। আপনি যখন অতীতের কথা ভাবছেন, সেই ভাবনাটাও কিন্তু এখনই হচ্ছে। আপনি যখন ভবিষ্যতের পরিকল্পনা করছেন, সেটাও এখনই করছেন। অর্থাৎ আপনার অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত বর্তমানেই ঘটছে। তাহলে প্রশ্ন হলো, যদি জীবন সবসময় বর্তমান মুহূর্তেই ঘটে, তাহলে আমরা কেন এত বেশি সময় অতীত আর ভবিষ্যতের মধ্যে হারিয়ে ফেলি? কারণ মন বারবার আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি এই মুহূর্তে বাস্তবে উপস্থিত নেই। একটি ছোট উদাহরণ, ধরুন আপনি কারো সঙ্গে কথা বলছেন, সামনের মানুষটি আপনার সঙ্গে কথা বলছে, কিন্তু আপনার মাথায় তখন চলছে, গতকালও আমার সঙ্গে এমন ব্যবহার করেছিল। তারপর আপনি ভাবছেন, আগামীকাল ওকে কি বলবো? আপনি কি সত্যিই সেই মানুষটির সঙ্গে কথা বলছেন? শরীর সেখানে আছে, কিন্তু মন নেই। এটাই প্রেজেন্ট মোমেন্ট হারিয়ে ফেলা। তাহলে কিভাবে প্রেজেন্ট মোমেন্টে থাকবেন? প্রথম কাজ হলো মন কোথায় যাচ্ছে সেটা লক্ষ্য করা। মনকে জোর করে থামানোর দরকার নেই, শুধু লক্ষ্য করুন। মন অতীতে গেল, দেখুন, ভবিষ্যতে গেল, দেখুন। তারপর ধীরে ধীরে তাকে ফিরিয়ে আনুন এই মুহূর্তে, আপনার শ্বাসের দিকে, আপনার শরীরের দিকে, আপনার চারপাশের শব্দের দিকে, আপনি এখন যা করছেন তার দিকে। এটাই অ্যাওয়ারনেসের শুরু। কিন্তু প্রেজেন্ট মোমেন্টে থাকলেও কি কষ্ট থাকবে না? অবশ্যই কষ্ট আসতে পারে। বর্তমানে থাকা মানে এই নয় যে আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। শরীরে ব্যথা হতে পারে, কেউ আপনাকে কষ্ট দিতে পারে, কোনো সম্পর্ক ভেঙে যেতে পারে, কোনো পরিকল্পনা ব্যর্থ হতে পারে, আপনি হতাশ হতে পারেন। কিন্তু প্রেজেন্ট মোমেন্ট আপনাকে একটা গুরুত্বপূর্ণ শক্তি দেয়, বাস্তব পরিস্থিতিকে পরিষ্কারভাবে দেখার ক্ষমতা। কারণ যখন আপনি অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয়ের মধ্যে আটকে থাকেন, তখন বর্তমান সমস্যাটাকেও অনেক বড় মনে হয়। কিন্তু আপনি যদি শুধু এই মুহূর্তে কি ঘটছে সেটা দেখেন, তাহলে সমস্যা ধীরে ধীরে ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। আর তখন আপনি ভাবতে পারেন, ঠিক আছে, এখন আমার কি করা সম্ভব? কষ্টের একটা বড় অংশ কোথা থেকে আসে? আমাদের অনেক কষ্ট আসে এমন কিছু পরিবর্তন করতে চাওয়া থেকে, যা এই মুহূর্তে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আপনি চান কেউ আপনার মতো চিন্তা করুক, কিন্তু সে করছে না। আপনি চান কোনো ঘটনা অন্যভাবে ঘটত, কিন্তু সেটা হয়ে গেছে। আপনি চান পরিস্থিতি বদলে যাক, কিন্তু এখনই তা সম্ভব হচ্ছে না। তখন মনের মধ্যে তৈরি হয় ইনার রেজিস্ট্যান্স, অর্থাৎ বাস্তবতা একরকম আর আপনার মন চাইছে অন্যরকম। এই দুইয়ের সংঘর্ষ থেকেই অনেক মানসিক কষ্ট তৈরি হয়। যা হয়েছে তা আমি মেনে নেব কিভাবে? অ্যাকসেপ্টেন্সের অর্থ এই নয় যে আপনি সব কিছু মেনে নিয়ে বসে থাকবেন। অ্যাকসেপ্টেন্সের অর্থ হলো প্রথমে বাস্তবতাকে বাস্তবতা হিসেবে দেখা, তারপর সিদ্ধান্ত নেওয়া। এখন আমি কি করতে পারি? ধরুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনি রাগ করে বৃষ্টিকে থামাতে পারবেন না, কিন্তু আপনি ছাতা নিতে পারেন, অথবা কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন। অর্থাৎ যেটা পরিবর্তন করা সম্ভব সেটার জন্য অ্যাকশন নিন, আর যেটা এই মুহূর্তে আপনার নিয়ন্ত্রণের বাইরে তার সঙ্গে অকারণে যুদ্ধ করবেন না। ইগো কিভাবে আমাদের কষ্ট বাড়ায়? এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে, ইগো সবসময় শুধু অহংকার নয়। অনেক সময় ইগোয়ের কণ্ঠস্বর খুব সূক্ষ্ম, যেমন আমাকেই ঠিক প্রমাণ করতে হবে, ও আমাকে অসম্মান করেছে, আমি চুপ থাকব না, ও কেন আমার কথা শুনবে না, আমি কেন ক্ষমা চাইব।
আমি তো ঠিকই ছিলাম। এই আমিকে কেন্দ্র করে যখন মন বারবার প্রতিক্রিয়া তৈরি করে, তখন সংঘাত শুরু হয়। একজনের ইগো অন্যজনের ইগোকে আঘাত করে। তারপর শুরু হয় তর্ক, রাগ, অভিমান, দূরত্ব। কখনো সম্পর্ক ভেঙেও যায়। বাড়ি এবং কর্মক্ষেত্রের একটি সাধারণ উদাহরণ। একটি পরিবারে সবাই শান্তিতে থাকতে চায়, কিন্তু ছোট একটি বিষয় নিয়ে দুজনের মতের পার্থক্য হলো। একজন বলল, তুমি ভুল করেছ। অন্যজন বলল, না, তুমি ভুল করেছ। এরপর বিষয়টা আর সমস্যার মধ্যে থাকে না, এটা হয়ে যায় কে ঠিক। আর সেখানেই ইগো প্রবেশ করে। দুজনেই নিজের অবস্থান প্রমাণ করতে চায়। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয় না, শুধু সম্পর্কের মধ্যে আরও কষ্ট জমা হয়। ইগোকে কিভাবে চিনবেন? ইগোকে ধ্বংস করার চেষ্টা করার আগে তাকে চিনতে শিখুন। যখন আপনার ভেতর থেকে আসে, আমাকে জিততেই হবে, আমাকেই ঠিক প্রমাণ করতে হবে, ও আমাকে কিভাবে এমন কথা বলল, আমি কেন ছোট হব, তখন একটু থামুন। নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমি কি সমস্যার সমাধান করতে চাই, নাকি শুধু নিজেকে সঠিক প্রমাণ করতে চাই? এই একটি প্রশ্ন অনেক পরিস্থিতি বদলে দিতে পারে। মন থেকে একটু দূরে দাঁড়ানো। এখন একটি খুব গুরুত্বপূর্ণ অভ্যাস। আপনার মাথায় যদি চিন্তা আসে, আমি ব্যর্থ, তাহলে সঙ্গে সঙ্গে সেটা সত্যি ধরে নেবেন না, বরং বলুন, আমার মনে এখন আমি ব্যর্থ, এই চিন্তাটা আসছে। দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। প্রথমটি হলো আমি ব্যর্থ, দ্বিতীয়টি হলো আমার মনে ব্যর্থতার চিন্তা এসেছে। দ্বিতীয় অবস্থায় আপনি চিন্তাটাকে দেখতে পারছেন, আর যেটাকে আপনি দেখতে পারেন তার সঙ্গে আপনি পুরোপুরি এক হয়ে যান না। একটি সহজ অনুশীলন। এখন থেকে একটি ছোট প্র্যাকটিস শুরু করতে পারেন। যখনই মনে হবে আপনার চিন্তাগুলো খুব দ্রুত চলছে, নিজেকে জিজ্ঞেস করুন, আমার পরের চিন্তাটা কি হবে? তারপর কয়েক মুহূর্ত অপেক্ষা করুন। দেখবেন পরের চিন্তা আসতে সামান্য সময় লাগছে। এই ছোট্ট বিরতিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বিরতির মধ্যেই আপনি বুঝতে পারেন চিন্তা আসছে, কিন্তু আমি চিন্তা নই। শরীরের দিকে মন দিন। শুধু মনকে দেখলেই হবে না, শরীরকেও অনুভব করতে হবে। এই মুহূর্তে আপনার কাঁধ কেমন, শ্বাস কেমন চলছে, বুকের মধ্যে চাপ আছে, মুখে টান আছে, হাত শক্ত হয়ে আছে। শরীর অনেক সময় মনের অবস্থার সংকেত দেয়। তাই নিজেকে প্রশ্ন করুন, আমার শরীর এই মুহূর্তে কি অনুভব করছে? শুধু কয়েক সেকেন্ডের জন্য লক্ষ্য করুন। কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন না, শুধু অনুভব করুন। প্রেজেন্ট মোমেন্টের সবচেয়ে সহজ দরজা শ্বাস। আপনি যখনই বুঝবেন মন অনেক দূরে চলে গেছে, শ্বাসের কাছে ফিরে আসুন। একবার ধীরে শ্বাস নিন, অনুভব করুন বাতাস শরীরের মধ্যে ঢুকছে, তারপর বেরিয়ে যাচ্ছে। আবার শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। আপনাকে কোনো বিশেষ অভিজ্ঞতা তৈরি করতে হবে না, শুধু এই একটি শ্বাসের সঙ্গে থাকুন। কারণ আপনার শ্বাস অতীতে নেই, আপনার শ্বাস ভবিষ্যতেও নেই, আপনার শ্বাস সবসময় এই মুহূর্তে। শেষ কথা, আপনার অতীতকে মুছে ফেলার দরকার নেই, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা বন্ধ করারও দরকার নেই, ইগোকে জোর করে ধ্বংস করার দরকার নেই, মনকে পুরোপুরি বন্ধ করারও দরকার নেই। আপনাকে শুধু একটি জিনিস শিখতে হবে, দেখতে। নিজের চিন্তাকে দেখুন, নিজের অনুভূতিকে দেখুন, নিজের ইগোকে দেখুন, নিজের শরীরকে অনুভব করুন, আর বারবার ফিরে আসুন এই মুহূর্তে। কারণ জীবন কোনো একদিন শুরু হবে না, জীবন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখন, এই মুহূর্তে, এই শ্বাসে, এই অনুভূতিতে। আর হয়তো আপনি যে শান্তিটাকে এতদিন বাইরে খুঁজে বেড়াচ্ছিলেন, তার প্রথম দরজাটা ছিল আপনার নিজের ভেতরেই। শুধু থামতে হবে, দেখতে হবে, আর এই মুহূর্তে ফিরে আসতে হবে। মন, ইগো এবং কষ্টের আসল কারণ। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, একই ঘটনা দুজন মানুষের সঙ্গে ঘটলেও দুজনের কষ্ট কিন্তু সমান হয় না? একজন হয়তো ঘটনাটাকে সহজভাবে গ্রহণ করে এগিয়ে যায়, অন্যজন সেই একই ঘটনা নিয়ে দিনের পর দিন চিন্তা করতে থাকে। রাতে ঘুমানোর সময়ও সেই ঘটনা মনে পড়ে, সকালে ঘুম থেকে উঠেও মনে পড়ে। বারবার মনে হয়, ও আমাকে এমন কথা কেন বলল, আমি তখন ওই কথার উত্তর কেন দিলাম না, আমার সঙ্গে এমনটাই কেন হলো। ঘটনাটি হয়তো মাত্র 10 মিনিটের ছিল, কিন্তু মন সেটাকে 10 দিন, 10 মাস, এমনকি 10 বছর পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, কষ্টটা কি শুধু ঘটনাটার মধ্যে ছিল, নাকি ঘটনার পর আমাদের মন যেভাবে সেটাকে ধরে রাখে সেখানেও কষ্টের একটা বড় অংশ তৈরি হয়? এটাই আমাদের বুঝতে হবে, মন কিভাবে কষ্ট তৈরি করে। ধরুন কেউ আপনাকে একটা অপমানজনক কথা বলল, ঘটনাটা কয়েক সেকেন্ডের, কিন্তু তারপর আপনার মন শুরু করলো গল্প তৈরি করতে। ও আমাকে অপমান করেছে, ও সবসময় আমাকে ছোট করে, আমি ওকে একদিন শিক্ষা দেব, ও ভাবে আমি কিছুই না, সবাই হয়তো আমাকে এমনই ভাবে। এখন লক্ষ্য করুন, প্রথম ঘটনাটি ছিল মাত্র একটি বাক্য, কিন্তু মন তার চারপাশে কতগুলো নতুন চিন্তা তৈরি করে ফেলল। এটাই অনেক সময় আমাদের কষ্টকে বাড়িয়ে দেয়। ঘটনা একবার ঘটে, কিন্তু মন সেটাকে বারবার চালায়, যেন একই সিনেমা বারবার বারবার, অতীতের স্মৃতি এবং বর্তমানের কষ্ট। আপনি যখন কোনো পুরনো ঘটনা মনে করেন, সেই ঘটনাটি এখন আর ঘটছে না, কিন্তু তার স্মৃতি এখন আপনার মনে উপস্থিত, আর সেই স্মৃতির সঙ্গে যুক্ত অনুভূতিও আবার জেগে উঠতে পারে। আপনি হয়তো নিজের ঘরে বসে আছেন, কিন্তু আপনার মন কয়েক বছর আগের কোনো জায়গায় চলে গেছে, শরীর বর্তমানের মধ্যে।
মন অতীতে। আর তখন আপনি সেই পুরনো অনুভূতিটাকে আবার বর্তমানের মতো অনুভব করতে শুরু করেন। তাই মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে সত্যি কি ঘটছে? হয়তো উত্তর হবে, আমি আমার ঘরে বসে আছি, আমি নিরাপদে আছি, আমি শুধু পুরনো একটা ঘটনা মনে করছি। এই পার্থক্যটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। চিন্তা আর বাস্তবতার মধ্যে পার্থক্য। আমাদের মনের একটি বড় ভুল হলো, আমরা অনেক সময় চিন্তাকে বাস্তবতা মনে করি। যেমন, আমার ভবিষ্যৎ খারাপ হবে, এটা একটি চিন্তা, কিন্তু মন সেটাকে এমনভাবে অনুভব করতে পারে যেন ভবিষ্যতের ঘটনাটা ইতিমধ্যেই ঘটে গেছে। ও আমাকে ছেড়ে চলে যাবে, এটাও একটি চিন্তা, কিন্তু আপনি এমন কষ্ট পেতে শুরু করেন যেন সে ইতিমধ্যেই চলে গেছে। আমি ব্যর্থ হয়ে যাব, এটাও ভবিষ্যৎ নিয়ে একটি ধারণা, কিন্তু আপনার শরীর এখন থেকেই ভয়ের প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। তাই মনে রাখুন, চিন্তা সত্যি মনে হতে পারে, কিন্তু প্রতিটি চিন্তা সত্য নয়। ওভার থিঙ্কিংয়ের চক্র। এবার ওভার থিঙ্কিংয়ের একটা সাধারণ চক্র দেখুন। প্রথমে একটা চিন্তা আসে, তারপর আপনি সেটা নিয়ে ভাবেন, তারপর আরেকটা প্রশ্ন আসে, তারপর সেই প্রশ্নের উত্তর খুঁজতে আরও চিন্তা করেন, তারপর নতুন একটা সম্ভাবনা তৈরি হয়, তারপর সেই সম্ভাবনা নিয়ে আবার চিন্তা। এভাবে মন একটা ছোট বিষয়কে বিশাল সমস্যায় পরিণত করে। উদাহরণ, সে আজ আমার মেসেজের উত্তর দেয়নি, এটা বাস্তব ঘটনা, কিন্তু মন বলল, কেন উত্তর দিল না? তারপর হয়তো সে আমার ওপর রাগ করেছে, তারপর হয়তো সে আর আমার সঙ্গে কথা বলতে চায় না, তারপর হয়তো সম্পর্কটাই শেষ হয়ে যাচ্ছে, তারপর আমি সবসময় মানুষকে হারিয়ে ফেলি। দেখলেন, একটা অনআনসার্ড মেসেজ থেকে মন পুরো একটা ভবিষ্যৎ তৈরি করে ফেলল। এটাই ওভার থিঙ্কিংয়ের শক্তি। তাহলে কি করবেন? প্রথমে চিন্তাটাকে থামানোর চেষ্টা করবেন না, শুধু বলুন, আমি এখন ওভার থিঙ্ক করছি। এই কথাটা খুব শক্তিশালী, কারণ আগে আপনি চিন্তার ভেতরে ছিলেন, এখন আপনি চিন্তাটাকে দেখতে শুরু করেছেন। যেমন আকাশে মেঘ আসে, আপনি মেঘ নন, আপনি মেঘকে দেখতে পারেন। তেমনি মনে চিন্তা আসছে, আপনি চিন্তাকে দেখতে পারেন। ইগো এবং আমি। ইগোয়ের সবচেয়ে শক্তিশালী শব্দগুলোর একটি হলো আমি। আমি ঠিক, আমাকে সম্মান করতেই হবে, আমার সঙ্গে এমন ব্যবহার করা যাবে না, আমার কথা শুনতেই হবে, আমাকে জিততে হবে। এই আমি কে রক্ষা করতে গিয়ে আমরা কত অপ্রয়োজনীয় যুদ্ধ করি, কখনো পরিবারের সঙ্গে, কখনো বন্ধুদের সঙ্গে, কখনো সহকর্মীদের সঙ্গে, এমনকি কখনো নিজের সঙ্গেও। একটি ছোট গল্প। ধরুন, দুই বন্ধু কোনো একটি বিষয় নিয়ে তর্ক করছে। প্রথম বন্ধু বলল, আমার কথাই ঠিক। দ্বিতীয় বন্ধু বলল, না, আমার কথাই ঠিক। কিছুক্ষণ পরে দুজনেই বুঝতে পারল যে সমস্যাটা খুব ছোট, কিন্তু কেউ পিছিয়ে আসতে পারছে না। কেন? কারণ এখন আর বিষয়টা সমস্যার সমাধান নয়, বিষয়টা হয়ে গেছে। কে জিতবে? এটাই ইগোয়ের খেলা। সব তর্কে জেতা দরকার নেই। জীবনে একটা সময় আসে যখন আপনি বুঝতে পারেন, প্রতিটি তর্ক জেতা মানেই জীবন জেতা নয়। কিছু তর্ক থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। কখনো চুপ থাকা দুর্বলতা নয়, কখনো চুপ থাকা মানে আপনি আপনার শান্তিকে আপনার ইগোয়ের চেয়ে বেশি মূল্য দিচ্ছেন। তাই পরের বার তর্ক শুরু হলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই এই বিষয়টা সমাধান করতে চাই, নাকি শুধু জিততে চাই? যদি উত্তর হয় আমি শুধু জিততে চাই, তাহলে হয়তো একটু থামার সময় এসেছে। ইগো কিভাবে সম্পর্ক নষ্ট করে? একটা সম্পর্কের মধ্যে যখন ইগো ঢুকে পড়ে, তখন মানুষ ভালোবাসার চেয়ে নিজের অবস্থানকে বেশি রক্ষা করতে শুরু করে। আগে ও সরি বলুক, আগে ও ফোন করুক, আমি কেন কথা বলবো, আমি কেন নরম হব? দুজনেই অপেক্ষা করে। একজনের ইগো আরেকজনের ইগো এর দিকে তাকিয়ে থাকে, আর মাঝখানে সম্পর্কটা দূরে সরে যায়। অনেক সম্পর্ক বড় কোনো সমস্যার কারণে ভাঙে না, কখনো কখনো দুজন মানুষই প্রথমে একটু নরম হতে না চাওয়ার কারণে সম্পর্ক দূরে চলে যায়। কিন্তু তার মানে কি সবসময় আপনাকেই নরম হতে হবে? না, এটা খুব গুরুত্বপূর্ণ। ইগো ছেড়ে দেওয়া মানে নিজের সেলফ রেসপেক্ট ছেড়ে দেওয়া নয়। শান্ত থাকা মানে অন্যায় মেনে নেওয়া নয়। ক্ষমা করা মানে আবার একই আঘাত গ্রহণ করা নয়। ভালোবাসা মানে নিজের সীমা মুছে ফেলা নয়। আপনাকে বুঝতে হবে কোথায় ইগো ছাড়তে হবে আর কোথায় বাউন্ডারি তৈরি করতে হবে। ইনার রেজিস্ট্যান্স কি? এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় বাইরের পরিস্থিতি যতটা কষ্ট দেয়, তার চেয়েও বেশি কষ্ট দেয় আমাদের ভেতরের প্রতিরোধ। ধরুন, আপনার পরিকল্পনা অনুযায়ী কিছু হলো না। আপনি ভাবছেন, এটা এমন হওয়ার কথা ছিল না, এটা কেন হলো, এটা অন্যরকম হওয়া উচিত ছিল। বাস্তবতা একরকম, আপনার প্রত্যাশা আরেক রকম। এই ব্যবধান থেকে তৈরি হয় ইনার রেজিস্ট্যান্স। আপনি যত বেশি বাস্তবতার সঙ্গে যুদ্ধ করবেন, তত বেশি মানসিক চাপ তৈরি হতে পারে। অ্যাকসেপ্টেন্স আপনাকে দুর্বল করে না। অনেকেই ভাবে, আমি যদি পরিস্থিতি মেনে নিই তাহলে আমি হেরে গেলাম। আসলে অনেক সময় ঠিক তার উল্টোটা হয়। অ্যাকসেপ্টেন্স আপনাকে বাস্তব পরিস্থিতিটাকে পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে, আর বাস্তবতা পরিষ্কারভাবে দেখতে পারলে আপনি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন। ধরুন, আপনি একটি ব্যবসায় ক্ষতির মুখে পড়েছেন। আপনি যদি শুধু ভাবেন এটা হওয়ার কথা ছিল না, তাহলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। কিন্তু যদি বলেন, ঠিক আছে,
ক্ষতি হয়েছে, এখন দেখি কোথায় ভুল হয়েছে, তাহলে আপনি নতুনভাবে কাজ শুরু করতে পারবেন। অ্যাকসেপ্টেন্সের পরেই অ্যাকশনের জায়গা তৈরি হয়। কষ্টকে শত্রু ভাববেন না। আপনার জীবনের প্রতিটি কষ্ট আপনার শত্রু নয়। কিছু কষ্ট আপনাকে কিছু দেখাতে আসে। হয়তো আপনাকে নিজের কোনো ভুল বুঝতে হবে, হয়তো কোনো সম্পর্কের সত্যিটা দেখতে হবে, হয়তো নিজের সীমা বুঝতে হবে, হয়তো বুঝতে হবে আপনি কতটা অন্যের অ্যাপ্রুভালের ওপর নির্ভর করছেন, হয়তো বুঝতে হবে আপনি নিজের সঙ্গে কতটা কঠোর। তাই কষ্ট এলে সবসময় প্রশ্ন করবেন না, এটা আমার সঙ্গে কেন হচ্ছে। কখনো প্রশ্ন করুন, এই অভিজ্ঞতা আমাকে কি দেখাচ্ছে। যখন আপনি দুঃখিত থাকবেন, দুঃখের সময় নিজেকে জোর করে খুশি করার চেষ্টা করবেন না। নিজেকে বলবেন না আমাকে এখনই পজিটিভ হতে হবে, বরং বলুন আমি এখন দুঃখ অনুভব করছি এবং এই অনুভূতিটাকে আমি দেখতে পারি। তারপর শ্বাস নিন, শরীর অনুভব করুন, কান্না এলে কাঁদুন, কিন্তু নিজের সম্পর্কে সিদ্ধান্ত নেবেন না আপনি দুঃখিত। এর মানে এই নয় যে আপনার জীবন ব্যর্থ। আপনি আজ ভেঙে পড়েছেন, এর মানে এই নয় যে আপনি সারা জীবন দুর্বল থাকবেন। একটি অনুভূতি আপনার সম্পূর্ণ পরিচয় নয়, একটি গভীর উপলব্ধি। আপনি হয়তো লক্ষ্য করেছেন জীবনের অনেক সমস্যার সঙ্গে আমরা দুটি জিনিস যোগ করি। প্রথমটি হলো ঘটনা, আর দ্বিতীয়টি ঘটনা সম্পর্কে আমাদের গল্প। ঘটনা হলো সে আমাকে কিছু বলেছে, গল্প হলো সে আমাকে সম্মান করে না। ঘটনা আমি পরীক্ষায় কম নম্বর পেয়েছি, গল্প আমি কোনোদিন সফল হতে পারবো না। ঘটনা একটা সম্পর্ক শেষ হয়েছে, গল্প আমি আর কখনো ভালোবাসা পাব না। ঘটনা এবং গল্প এক জিনিস নয়। এই পার্থক্যটা বুঝতে পারলে আপনার মনের অনেক জট খুলতে শুরু করবে। প্রেজেন্ট মোমেন্টে ফিরে আসার 5টি প্রশ্ন। যখনই মনে হবে মন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এই 5টি প্রশ্ন করুন। 1, আমি এখন কোথায় আছি? 2, এই মুহূর্তে বাস্তবে কি ঘটছে? 3, আমার শরীর কি অনুভব করছে? 4, আমার মাথায় কি চিন্তা চলছে? 5, এই মুহূর্তে আমি কি করতে পারি? এই 5টি প্রশ্ন আপনাকে চিন্তার ঝাড় থেকে বাস্তবতার মাটিতে ফিরিয়ে আনতে পারে। এবং একটা কথা মনে রাখবেন, আপনার মনকে সবসময় শান্ত থাকতে হবে না, আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে না, আপনাকে সবসময় শক্তিশালী দেখাতেও হবে না। মানুষ হিসেবে আপনার মন খারাপ হবে, ভয় আসবে, রাগ আসবে, হতাশা আসবে, কিন্তু ধীরে ধীরে আপনি শিখতে পারেন অনুভূতি থাকবে, কিন্তু অনুভূতি আপনার পুরো জীবনকে চালাবে না। চিন্তা থাকবে, কিন্তু প্রতিটি চিন্তার পেছনে ছুটতে হবে না। ইগো থাকবে, কিন্তু প্রতিবার তাকে অনুসরণ করতে হবে না। সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে হবে না। শেষ উপলব্ধি, শেষ পর্যন্ত শান্তি মানে এমন জীবন নয় যেখানে কোনো ঝড় নেই। শান্তি মানে ঝড়ের মাঝেও নিজের ভেতরে একটু স্থির জায়গা খুঁজে পাওয়া। জীবন আপনাকে সবসময় আপনার পছন্দের পরিস্থিতি দেবে না, কিন্তু প্রতিটি পরিস্থিতিতে আপনি কিভাবে উপস্থিত থাকবেন সেটা ধীরে ধীরে শেখা সম্ভব। তাই আজ থেকে অতীতকে শিক্ষক বানান, কারাগার নয়। ভবিষ্যৎকে লক্ষ্য বানান, ভয়ের কারণ নয়। মনকে ব্যবহার করুন, মনকে আপনার মালিক হতে দেবেন না। ইগোকে চিনুন, তার সঙ্গে যুদ্ধ করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মুহূর্তটাকে হারিয়ে ফেলবেন না, কারণ আপনার জীবন আগামীকাল নয়, আপনার জীবন গতকালও নয়। আপনার জীবন এখন, এই শ্বাসে, এই মুহূর্তে, এই সচেতনতায়। আর এখান থেকেই শুরু হতে পারে আপনার ভেতরের শান্তির পথ। প্রেজেন্ট মোমেন্টে বেঁচে থাকার বাস্তব অনুশীলন। এখন পর্যন্ত আমরা বুঝেছি মন কিভাবে আমাদের অতীতে নিয়ে যায়, কিভাবে ভবিষ্যতের চিন্তা আমাদের বর্তমানকে নষ্ট করে, কিভাবে ইগো আমাদের সম্পর্ক, চিন্তা এবং আচরণকে প্রভাবিত করে, আর কিভাবে অ্যাকসেপ্টেন্স আমাদের অপ্রয়োজনীয় ইন্নার রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করতে পারে। কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসব জানার পর বাস্তব জীবনে কিভাবে পরিবর্তন আনবো? কারণ বই শুনে কিছুক্ষণ ভালো লাগা সহজ, কিন্তু যখন বাস্তব জীবনে কেউ আপনাকে অপমান করবে, যখন হঠাৎ কোনো খারাপ খবর আসবে, যখন কোনো সম্পর্কের মধ্যে সমস্যা হবে, যখন ভবিষ্যৎ নিয়ে ভয় তৈরি হবে, তখন কি আপনি সত্যিই প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারবেন? এই পর্বে আমরা সেটাই শিখব। সকাল শুরু করুন নিজের সঙ্গে। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ কি করেন? অনেকেই সঙ্গে সঙ্গে ফোন হাতে নেন। নোটিফিকেশন মেসেজ সোশ্যাল মিডিয়া। নিউজ একটার পর একটা তথ্য মস্তিষ্কে ঢুকতে শুরু করে। দিন শুরু হওয়ার আগেই মন অন্য মানুষের জীবন, খবর, সমস্যা আর মতামত দিয়ে ভরে যায়। তাই একটা ছোট অভ্যাস তৈরি করুন। ঘুম থেকে ওঠার পর প্রথম কয়েক মিনিট ফোন না দেখে শুধু নিজের সঙ্গে থাকুন। চোখ বন্ধ করুন, একটা গভীর শ্বাস নিন, তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। নিজের শরীর অনুভব করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কেমনভাবে দিনটা কাটাতে চাই? হয়তো উত্তর আসবে। শান্তভাবে, মনোযোগ দিয়ে, অযথা রাগ না করে, বর্তমানে থেকে। এই ছোট্ট সিদ্ধান্তটাই আপনার দিনের দিক পরিবর্তন করতে পারে। 1 মিনিটের মর্নিং প্র্যাকটিস। আপনার কাছে যদি বেশি সময় না থাকে তবুও সমস্যা নেই, মাত্র 1 মিনিট। চোখ বন্ধ করুন, শ্বাস অনুভব করুন। শ্বাস ঢুকছে, শ্বাস বের হচ্ছে, কাঁধটা একটু রিল্যাক্স করুন, মুখের পেশিগুলো আলগা করুন। তারপর নিজের মনে বলুন, আজ যা আসুক আমি একসঙ্গে সব কিছু সামলাব না, আমি একবার একটি মুহূর্তকে সামলাব।
আপনাকে সকালেই পুরো দিনের সমস্যার সমাধান করতে হবে না। শুধু পরের সঠিক কাজটা করুন। কাজের সময় মনকে এক জায়গায় রাখুন। এবার আপনি কাজ শুরু করলেন, কিন্তু কাজের মাঝখানে ফোনের পর সোশ্যাল মিডিয়া, তারপর একটা পুরনো কথা মনে পড়ল, তারপর ভবিষ্যতের চিন্তা, তারপর আবার কাজ। এভাবে মন এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে থাকে। শরীর কাজ করছে কিন্তু মন ছড়িয়ে যাচ্ছে। তাই একটা সহজ নিয়ম চেষ্টা করুন। এক সময় একটি কাজ। খাচ্ছেন, খাবার খান। কারো সঙ্গে কথা বলছেন, তার কথা শুনুন। পড়ছেন, শুধু পড়ুন। কাজ করছেন, কাজের দিকে মন দিন। এটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এখান থেকেই প্রেজেন্ট মোমেন্টের আসল প্র্যাকটিস শুরু হয়। মাল্টিটাস্কিং কি সত্যিই আপনাকে বেশি প্রোডাক্টিভ করে? আমরা অনেক সময় ভাবি আমি একসঙ্গে অনেক কাজ করতে পারি, কিন্তু বাস্তবে অনেক সময় আমরা একসঙ্গে কাজ করছি না। আমরা দ্রুত এক কাজ থেকে অন্য কাজে অ্যাটেনশন পরিবর্তন করছি। একটা কাজের মাঝে ফোন দেখছি, তারপর আবার কাজে ফিরছি, তারপর মেসেজ, তারপর আবার কাজ। এতে মন আরও ক্লান্ত হয়ে যেতে পারে। তাই নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? তারপর কিছু সময়ের জন্য শুধু সেটাই করুন। কাজ শেষ হলে পরের কাজে যান। আপনি হয়তো লক্ষ্য করবেন কাজের গতি বাড়ার পাশাপাশি মনের অস্থিরতাও কিছুটা কমছে। রাগের সময় প্রেজেন্ট মোমেন্ট। এবার আসি সবচেয়ে কঠিন পরিস্থিতিগুলোর একটিতে, রাগ। কেউ আপনাকে এমন কিছু বলল যা আপনার ভালো লাগলো না। শরীর গরম হয়ে গেল, হৃদস্পন্দন বেড়ে গেল। মনে হলো এখনই উত্তর দিতে হবে। এই মুহূর্তটাই আপনার প্র্যাকটিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ রাগের সময় আপনি যদি সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেন, তাহলে পরে আফসোস হতে পারে। তাই চেষ্টা করুন, থামুন, একটা গভীর শ্বাস নিন, 10 সেকেন্ড অপেক্ষা করুন। সম্ভব হলে কিছুক্ষণ সেখান থেকে দূরে যান। তারপর নিজেকে প্রশ্ন করুন, আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি 1 ঘন্টা পরেও কি একই কথা বলতে চাইব? যদি উত্তর হয় না, তাহলে কিছুক্ষণ চুপ থাকাই হয়তো ভালো। কারণ কয়েক সেকেন্ডের রাগ কখনো কখনো বছরের পর বছর সম্পর্কের ক্ষতি করতে পারে। অতীত যখন আপনাকে টেনে নিয়ে যায়, কখনো কোনো পুরনো ঘটনা হঠাৎ মনে পড়ে যায়, আপনি আবার ভাবতে শুরু করেন, আমার তখন ওই কথা বলা উচিত ছিল, আমার সেখানে যাওয়া উচিত ছিল না, আমি যদি তখন অন্য সিদ্ধান্ত নিতাম। এই চিন্তাগুলো আপনাকে বারবার অতীতে নিয়ে যায়। তখন নিজেকে বলুন, আমি অতীতকে পরিবর্তন করতে পারি না, কিন্তু অতীত থেকে শিখতে পারি। তারপর প্রশ্ন করুন, এই অভিজ্ঞতা আমাকে কি শিখিয়েছে? যদি কোনো শিক্ষা থাকে, তা বর্তমান জীবনে ব্যবহার করুন। আর যদি এখন আর কিছু করার না থাকে, তাহলে ধীরে ধীরে সেই চিন্তা থেকে ফিরে আসুন। ভবিষ্যতের ভয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা স্বাভাবিক, কিন্তু সমস্যা তখন হয় যখন প্ল্যানিং ধীরে ধীরে অ্যাংজাইটিতে পরিণত হয়। যদি এমন হয়, যদি তেমন হয়, যদি আমি ব্যর্থ হই, যদি সব কিছু নষ্ট হয়ে যায়, তখন নিজেকে প্রশ্ন করুন, এটা কি এই মুহূর্তে সত্যিই ঘটছে? যদি না ঘটে থাকে, তাহলে দ্বিতীয় প্রশ্ন, এর জন্য এখন আমি কিছু করতে পারি? যদি পারেন, কাজ শুরু করুন। যদি না পারেন, তাহলে নিজের মনকে একই ভয়ের গল্প বারবার শোনানোর প্রয়োজন নেই। ঘুমানোর আগে মনকে শান্ত করুন। অনেক মানুষ বিছানায় যাওয়ার পরেও পুরো দিনকে মাথার মধ্যে রিপ্লে করতে থাকে। আজ কে কি বলল, আমি কি ভুল করলাম, কাল কি হবে, কি করতে হবে, এভাবে মন চলতেই থাকে। তাই ঘুমানোর আগে একটি ছোট অভ্যাস তৈরি করুন। একটা কাগজ নিন, 3টি প্রশ্নের উত্তর লিখুন। 1, আজ কি ভালো হয়েছে? ছোট কিছু হলেও লিখুন। 2, আজ আমি কি শিখলাম? কোনো ভুল থেকেও শিক্ষা হতে পারে। 3, আগামীকাল আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? 1 বা 2টি কাজ লিখুন। তারপর নিজেকে বলুন, আজকের দিন শেষ, বাকি কাজ কাল। এতে মনকে একটা পরিষ্কার বাউন্ডারি দেওয়া যায়। নিজের ভুলের জন্য নিজেকে অপমান করবেন না। দিন শেষে নিজের ভুল দেখা ভালো, কিন্তু নিজেকে ছোট করা নয়। আমি কিছুই পারি না, আমি সব সময় ভুল করি, আমি কখনো বদলাতে পারবো না, এই কথাগুলো আপনাকে উন্নত করে না। বরং বলুন, আজ আমি এখানে আরও ভালো করতে পারতাম, আগামীকাল আমি অন্যভাবে চেষ্টা করব। ভুলকে শিক্ষা বানান, নিজের পরিচয় বানাবেন না। আপনি একটি ভুল করেছেন, আপনি নিজে ভুল নন। শরীরের সঙ্গে কানেক্ট করুন। আমরা এত বেশি চিন্তার মধ্যে থাকি যে অনেক সময় শরীর কি বলছে সেটাই শুনি না। কাঁধ শক্ত হয়ে আছে, শ্বাস দ্রুত চলছে, মাথা ভার লাগছে, বুকের মধ্যে চাপ অনুভূত হচ্ছে, শরীর ক্লান্ত, এসবও সিগন্যাল। তাই দিনের মধ্যে কয়েকবার নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আমার শরীরের কি প্রয়োজন? হয়তো জল দরকার, হয়তো একটু হাঁটা দরকার, হয়তো বিশ্রাম দরকার, হয়তো ঘুম দরকার, হয়তো কয়েক মিনিট নীরবতা দরকার। শরীরকে শত্রু হিসেবে দেখবেন না, শরীর আপনার সঙ্গে কথা বলে, শুধু আমাদের শুনতে শিখতে হবে। হাঁটতে হাঁটতে মেডিটেশন। বসে মেডিটেশন করতে অনেকেরই কঠিন লাগে, তাহলে হাঁটতে হাঁটতে চেষ্টা করুন। ধীরে হাঁটুন, পায়ের মুভমেন্ট অনুভব করুন। 1 পা, তারপর আরেক পা, বাতাসের স্পর্শ অনুভব করুন, চারপাশের শব্দ শুনুন, শরীরের মুভমেন্ট লক্ষ্য করুন। আর মনে রাখুন, আমি এখন হাঁটছি। কোথাও পৌঁছানোর তাড়াহুড়ো নেই, শুধু হাঁটার অভিজ্ঞতায় থাকুন। এটাই প্রেজেন্ট মোমেন্ট প্র্যাকটিস হতে পারে। খাওয়ার সময়ও প্রেজেন্ট থাকুন। খাবার খাওয়ার সময় ফোনটা একটু দূরে রাখুন। খাবারের গন্ধ অনুভব করুন, স্বাদ অনুভব করুন, খাবার চিবানোর অনুভূতি লক্ষ্য করুন।
আপনি হয়তো বুঝতে পারবেন, আগে আপনি শুধু খাবার শেষ করছিলেন, এখন আপনি খাওয়ার অভিজ্ঞতা অনুভব করছেন। ছোট ব্যাপার, হ্যাঁ, কিন্তু প্রেজেন্ট মোমেন্ট তৈরি হয় এমন ছোট ছোট অভ্যাস থেকেই। কারো কথা শোনার সময় সত্যিই শুনুন। কেউ যখন আপনার সঙ্গে কথা বলছে, তখন তার কথা শেষ হওয়ার আগেই নিজের উত্তর তৈরি করবেন না। শুনুন, পুরোপুরি শুনুন। অনেক সময় মানুষ সলিউশন চায় না, সে শুধু চায় কেউ তাকে বুঝুক। তাই সবসময় উপদেশ দেওয়ার দরকার নেই, কখনো শুধু বলুন, আমি বুঝতে পারছি এটা তোমার জন্য কঠিন। এই একটি বাক্য সম্পর্কের মধ্যে অনেকটা উষ্ণতা ফিরিয়ে আনতে পারে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনার সম্পর্ক। সোশ্যাল মিডিয়া নিজে ভালো বা খারাপ নয়, কিন্তু প্রশ্ন হলো, আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন নাকি সোশ্যাল মিডিয়া আপনার অ্যাটেনশন ব্যবহার করছে? আপনি একটি ভিডিও দেখলেন, তারপর আরেকটি, তারপর আরেকটি, হঠাৎ দেখলেন 30 মিনিট চলে গেছে। তখন নিজেকে প্রশ্ন করুন, আমি এখানে কেন এসেছিলাম? যদি উত্তর মনে না থাকে, তাহলে হয়তো আপনার অ্যাটেনশন অন্য কোথাও চলে গেছে। অ্যাওয়ারনেস মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়। অ্যাওয়ারনেস মানে আপনি কি করছেন সেটা জানা। কেউ আপনাকে ট্রিগার করলে, জীবনে কিছু মানুষ বা পরিস্থিতি থাকে যেগুলো আপনাকে খুব সহজে রাগিয়ে দেয়। কেউ একটি কথা বললেই আপনি উত্তেজিত হয়ে যান, কেউ আপনার সমালোচনা করলেই আপনি ডিফেন্সিভ হয়ে যান, কেউ আপনাকে ইগনোর করলেই আপনার ভিতরে অস্থিরতা শুরু হয়। এই ট্রিগারগুলোকে শুধু শত্রু হিসেবে দেখবেন না, কখনো এগুলো আপনার নিজের ভিতরের কোনো দুর্বল জায়গাকে দেখিয়ে দেয়। তাই ট্রিগার হওয়ার মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন, এই ঘটনাটা আমাকে এতটা প্রভাবিত করছে কেন? হয়তো এর পেছনে আছে ভয়, অভিমান, অনিরাপত্তা অথবা অ্যাপ্রুভালের গভীর প্রয়োজন। নিজের অনুভূতির গভীরে যান। যখন খুব রাগ হচ্ছে, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই রাগান্বিত নাকি আমি আহত? হয়তো রাগের নিচে আছে কষ্ট, কষ্টের নিচে আছে প্রত্যাখ্যাত হওয়ার ভয়, ভয়ের নিচে আছে ইনসিকিউরিটি, আর তার নিচে হয়তো আছে আমি চাই কেউ আমাকে বুঝুক। এইভাবে নিজের অনুভূতির গভীরে যেতে পারলে আপনি শুধু রিয়াকশন করবেন না, আপনি নিজের মনকে বুঝতে শুরু করবেন। মনকে শত্রু বানাবেন না। আপনার মন আপনাকে অনেকবার সমস্যায় ফেলেছে, কিন্তু মন আপনার শত্রু নয়। মনের কাজ হলো চিন্তা তৈরি করা। আপনার কাজ হলো কোনো চিন্তাকে গুরুত্ব দেবেন সেটা বেছে নেওয়া। মনে অনেক চিন্তা আসবে, কিছু ভালো, কিছু খারাপ, কিছু অদ্ভুত, কিছু ভয়ের, কিন্তু প্রতিটি চিন্তার পিছনে ছুটতে হবে না। মনে করুন একটা রেডিও চলছে, সেখানে অনেক কথা হচ্ছে, আপনি প্রতিটি কথাকে নিজের জীবনের নির্দেশ হিসেবে গ্রহণ করেন না। মনও তেমন, চিন্তা আসবে, আপনি শুনতে পারেন, কিন্তু প্রতিটি চিন্তাকে অনুসরণ করা বাধ্যতামূলক নয়। সবচেয়ে বড় পরিবর্তন কোথায়? ধীরে ধীরে আপনার জীবনে একটি ছোট কিন্তু গভীর পরিবর্তন আসতে শুরু করবে। আগে ছিল ঘটনা সঙ্গে সঙ্গে রিয়াকশন, এখন হতে পারে ঘটনা, অ্যাওয়ারনেস, তারপর চয়েস। কেউ কিছু বলল, আগে আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিতেন, এখন আপনি প্রথমে অনুভব করবেন আমি রেগে যাচ্ছি, তারপর থামবেন, তারপর সিদ্ধান্ত নেবেন আমি কিভাবে উত্তর দেব। এই ছোট্ট বিরতিটাই আপনার স্বাধীনতার জায়গা। কারণ রিয়াকশন স্বয়ংক্রিয় হতে পারে, কিন্তু রেসপন্স সচেতন হতে পারে। 7 দিনের একটি ছোট চ্যালেঞ্জ। এখন চাইলে আগামী 7 দিন একটা ছোট প্র্যাকটিস করতে পারেন। সকালে 1 মিনিট নিজের শ্বাস অনুভব করুন। দিনের মধ্যে 3 বার নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার মনে কি চলছে? রাগের সময় 10 সেকেন্ড থামুন, দুশ্চিন্তার সময় প্রশ্ন করুন, এখন কি আমি কিছু করতে পারি? কারো সঙ্গে কথা বলার সময় কমপক্ষে একজন মানুষকে পুরো মন দিয়ে শুনুন। রাতে লিখুন, আজ কি ভালো হয়েছে? আজ কি শিখেছি? আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? শুধু 7 দিন। আপনার পুরো জীবন একদিনে বদলাতে হবে না। একটি দিনকে সচেতনভাবে বাঁচতে শিখুন, তারপর আরেকটি দিন, তারপর আরেকটি। এই ছোট ছোট মুহূর্তই একদিন একটি সম্পূর্ণ নতুন জীবন তৈরি করতে পারে। আর এখন আমরা পৌঁছে যাচ্ছি এই যাত্রার সবচেয়ে গভীর অংশে। আমরা মনকে দেখেছি, ইগোকে দেখেছি, কষ্টকে দেখেছি, অ্যাকসেপ্টেন্সকে বুঝেছি, প্রেজেন্ট মোমেন্টে থাকার প্র্যাকটিস করেছি। কিন্তু এখনও একটি প্রশ্ন বাকি, এই সমস্ত কিছুর শেষ উদ্দেশ্য কি? শুধু কম দুশ্চিন্তা করা, শুধু কম রাগ করা, শুধু একটু বেশি সুখী হওয়া, নাকি এর থেকেও গভীর কিছু? হয়তো উদ্দেশ্য হলো নিজের জীবনকে আরও সচেতনভাবে বাঁচতে শেখা। আপনি যখন কথা বলছেন, জানবেন আপনি কি বলছেন। যখন রাগ করছেন, জানবেন আপনি রাগ করছেন। যখন কষ্ট পাচ্ছেন, জানবেন আপনি কষ্ট পাচ্ছেন। যখন সিদ্ধান্ত নিচ্ছেন, জানবেন কেন নিচ্ছেন। আর যখন জীবন আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না, তখনও যেন আপনি নিজের ভেতরটাকে পুরোপুরি হারিয়ে না ফেলেন। কারণ জীবন সবসময় আপনার ইচ্ছা মতো চলবে না, কিন্তু প্রতিটি পরিস্থিতিতে আপনি কিভাবে উপস্থিত থাকবেন সেটা শেখা সম্ভব। আর এখান থেকেই শুরু হয় ভেতরের শান্তির আসল যাত্রা। দুঃখ থেকে শান্তি, জীবনের গভীর সত্যকে বোঝা। এখন পর্যন্ত আমরা অনেক কিছু বুঝেছি, আমরা দেখেছি মন কিভাবে আমাদের অতীতে নিয়ে যায়, কিভাবে ভবিষ্যতের চিন্তা বর্তমানের শান্তি কেড়ে নিতে পারে, কিভাবে ইগো আমাদের ছোট ছোট বিষয়ে প্রতিক্রিয়া করতে বাধ্য করে, কিভাবে ইনার রেজিস্ট্যান্স আমাদের কষ্ট বাড়িয়ে দেয়, এবং কিভাবে প্রেজেন্ট মোমেন্টে ফিরে এসে আমরা পরিস্থিতিকে আরও পরিষ্কারভাবে দেখতে পারি।
কিন্তু এবার আরও গভীরে যাওয়ার সময়, কারণ একটা প্রশ্ন এখনও রয়ে গেছে। আমি যদি সব কিছু বুঝেও আবার কষ্ট পাই, তাহলে কি করব? এই প্রশ্নের উত্তর খুব গুরুত্বপূর্ণ। কষ্ট আবার ফিরে আসবে। আপনি যতই সচেতন হন, কখনো না কখনো আপনার মন আবার অস্থির হবে। কেউ আপনাকে কষ্ট দেবে, কোনো সম্পর্কের সমস্যা হবে, কোনো পরিকল্পনা ব্যর্থ হবে। আপনি আবার রাগ করবেন, আবার ওভার থিঙ্ক করবেন, আবার হয়তো অতীতে ফিরে যাবেন। তখন মনে হতে পারে, আমি তো এত কিছু শিখেছি, তাহলে আবার এমন হচ্ছে কেন? এই প্রশ্ন করবেন না, কারণ গ্রোথের অর্থ এই নয় যে আপনার জীবনে আর কখনো সমস্যা আসবে না। গ্রোথের অর্থ হলো সমস্যা ফিরে এলে আপনি তাকে আগের মতো দেখবেন না। আগে যেখানে আপনি সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতেন, এখন হয়তো কিছুটা থামবেন। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা ওভারথিঙ্ক করতেন, এখন হয়তো কিছুক্ষণ পর বুঝতে পারবেন, আমি আবার চিন্তার মধ্যে হারিয়ে যাচ্ছি। এই বুঝতে পারাটাই প্রোগ্রেস। পরিবর্তন ধীরে ধীরে আসে। মনের অভ্যাস একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর ধরে আপনি একটি নির্দিষ্টভাবে চিন্তা করতে শিখেছেন। আপনি কিভাবে রাগ করেন, কিভাবে ভয় পান, কিভাবে কষ্ট পান, কিভাবে মানুষকে বিচার করেন, কিভাবে নিজের সঙ্গে কথা বলেন, এসবের অনেকটাই অভ্যাসে পরিণত হয়েছে। তাই নিজেকে বলবেন না, আমি এক সপ্তাহে পুরোপুরি বদলে যাব। বরং বলুন, আমি প্রতিদিন একটু বেশি সচেতন হব। একদিনে 1% পরিবর্তনও সময়ের সঙ্গে বিশাল পরিবর্তন তৈরি করতে পারে। নিজের কষ্টকে নিজের পরিচয় বানাবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি ব্যর্থ হয়েছেন, কোনো সম্পর্ক ভেঙেছে, আপনার জীবনে কঠিন সময় এসেছে, এসব আপনার জীবনের অংশ। কিন্তু এগুলো আপনার সম্পূর্ণ পরিচয় নয়। আপনি বলতে পারেন, আমার জীবনে কষ্ট এসেছে, কিন্তু নিজেকে বলবেন না, আমি কষ্টই। আপনি বলতে পারেন, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমি একজন ব্যর্থ মানুষ। এটা এক জিনিস নয়। একটি হলো ঘটনা, অন্যটি হলো আইডেন্টিটি। আর অনেক সময় আমরা নিজেরাই একটি ঘটনা থেকে নিজের জন্য একটা পরিচয় তৈরি করে ফেলি। একটি উদাহরণ, ধরুন আপনি একটি পরীক্ষায় ব্যর্থ হলেন। ঘটনা, আপনি পরীক্ষায় ভালো ফল করতে পারেননি, কিন্তু মন বলল, আমি বুদ্ধিমান নই। তারপর, আমি জীবনে কিছু করতে পারবো না। তারপর, অন্য সবাই আমার থেকে ভালো। একটি ফলাফল থেকে মন পুরো পরিচয় তৈরি করে ফেলল। কিন্তু বাস্তবতা হলো, আপনি একটি পরীক্ষায় ব্যর্থ হয়েছেন, আপনি জীবন নামের পরীক্ষায় ব্যর্থ হননি। এই পার্থক্যটা মনে রাখুন। আবেগকে ঢেউয়ের মতো দেখুন। একটা অনুভূতি যখন আসে, মনে হয় সেটা চিরকাল থাকবে। রাগের সময় মনে হয়, আমি এখনই কিছু না করলে পারবো না। দুঃখের সময় মনে হয়, এই কষ্ট কখনো যাবে না। ভয়ের সময় মনে হয়, সব কিছু শেষ। কিন্তু আবেগ অনেকটা ঢেউয়ের মতো। ঢেউ ওঠে, তারপর ধীরে ধীরে নেমে যায়। আপনি যদি প্রতিটি ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করেন, তাহলে আপনি আরও ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু যদি কিছুটা দূর থেকে তাকে লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই অনুভূতিটাও পরিবর্তন হচ্ছে। অনুভূতির সঙ্গে বসে থাকা। পরের বার যখন মন খারাপ হবে, সঙ্গে সঙ্গে ফোন হাতে নেবেন না। সঙ্গে সঙ্গে কাউকে ফোন করে নিজের মন অন্যদিকে ঘোরানোরও দরকার নেই। কিছুক্ষণ একা বসুন, শ্বাস নিন, নিজেকে প্রশ্ন করুন, আমার শরীরে এই অনুভূতিটা কোথায়? বুকে, পেটে, গলায়, কাঁধে? শুধু লক্ষ্য করুন। তারপর বলুন, আমি এই অনুভূতিটাকে অনুভব করতে পারি, কিন্তু আমি এই অনুভূতি নই। এই পার্থক্য খুব শক্তিশালী। মাইন্ড এবং বডির সম্পর্ক। মন অস্থির হলে শরীরেও তার প্রভাব পড়ে। আপনি ভয় পেলে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। রাগ হলে শরীর শক্ত হয়ে যেতে পারে। দুশ্চিন্তায় পেট অস্বস্তি করতে পারে। অনেকক্ষণ স্ট্রেস থাকলে আপনি ক্লান্ত বোধ করতে পারেন। তাই শুধুমাত্র চিন্তা পরিবর্তনের চেষ্টা করবেন না, শরীরকেও শান্ত করার সুযোগ দিন। ধীরে শ্বাস নিন, কিছুক্ষণ হাঁটুন, পর্যাপ্ত বিশ্রাম নিন। শরীরের সিগন্যাল লক্ষ্য করুন, কারণ মন এবং শরীর একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। নিজের শরীরের সঙ্গে বন্ধুত্ব করুন। নিজের শরীরকে শুধুমাত্র দেখতে কেমন তার উপর বিচার করবেন না। এই শরীর আপনাকে প্রতিদিন বয়ে নিয়ে চলছে। আপনি হাঁটছেন, এটা শরীরের জন্য সম্ভব হচ্ছে। আপনি শুনছেন, এটাও শরীরের মাধ্যমে। আপনি অনুভব করছেন, এটাও শরীরের মাধ্যমেই। তাই শরীরকে শুধু পরিবর্তন করার বস্তু হিসেবে না দেখে একজন সঙ্গীর মতো দেখুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার শরীরের যত্ন নিচ্ছি? শান্তি মানে সব কিছু নিয়ন্ত্রণ করা নয়। আমরা অনেক সময় মনে করি, আমার জীবন যদি আমার কন্ট্রোলে থাকে, তাহলে আমি শান্তিতে থাকব। কিন্তু বাস্তবে জীবনের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। অন্য মানুষের আচরণ, আবহাওয়া, অতীত, অপ্রত্যাশিত ঘটনা, অন্য মানুষের সিদ্ধান্ত, জীবনের পরিবর্তন। তাহলে কি শান্তি অসম্ভব? না, শান্তির অন্য একটি পথ আছে, যা আপনার নিয়ন্ত্রণে নেই। তার সঙ্গে আপনার সম্পর্কটা পরিবর্তন করা। কন্ট্রোলের 3টি স্তর। একটি সহজ পদ্ধতি মনে রাখতে পারেন। প্রথম, যেটা পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে, আপনার সিদ্ধান্ত, আপনার চেষ্টা, আপনার অভ্যাস, আপনার রেসপন্স। এখানে অ্যাকশন নিন। দ্বিতীয়, যেটার ওপর আপনার কিছুটা প্রভাব আছে, সম্পর্ক, কাজের পরিবেশ, কোনো প্রজেক্ট। এখানে চেষ্টা করুন, কিন্তু ফলাফল পুরোপুরি নিজের হাতে ধরে রাখবেন না। তৃতীয়, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, অতীত,
অন্য মানুষের চিন্তা, অপ্রত্যাশিত ঘটনা। এখানে অ্যাকসেপ্টেন্স শিখুন। এই তিনটা আলাদা করতে পারলে অনেক মানসিক চাপ কমে যেতে পারে। ভালোবাসা এবং অ্যাটাচমেন্ট এবার সম্পর্কের একটা গভীর বিষয়। ভালোবাসা আর অ্যাটাচমেন্ট এক জিনিস নয়। ভালোবাসা বলতে পারে আমি চাই তুমি ভালো থাকো। অ্যাটাচমেন্ট অনেক সময় বলে তুমি আমার মতো করেই চলবে। ভালোবাসায় যত্ন আছে, অ্যাটাচমেন্টের মধ্যে অনেক সময় কন্ট্রোল থাকে। আপনি কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু তাকে নিজের ইচ্ছামতো চালানোর অধিকার আপনার নেই। সম্পর্কের মধ্যে এক্সপেকটেশন। আমরা অনেক সময় ভাবি আমি ওর জন্য এত কিছু করেছি, ও আমার জন্য করবে। কিন্তু প্রত্যেক মানুষ আলাদা। আপনি যেভাবে ভালোবাসা প্রকাশ করেন অন্যজন হয়তো সেভাবে করে না। আপনি যেভাবে যত্ন বোঝেন অন্যজন হয়তো অন্যভাবে বোঝে। তাই প্রত্যাশা করার আগে কথা বলুন, বোঝার চেষ্টা করুন, আপনার প্রয়োজন পরিষ্কারভাবে জানান। কারণ অনেক সম্পর্ক ভাঙে ভালোবাসার অভাবে নয়, ভুল বোঝাবুঝি এবং না বলা প্রত্যাশার কারণে। সম্পর্ক ঠিক করার একটি সহজ উপায়, যদি কারো আচরণে আপনি কষ্ট পান, তুমি সবসময় এমন করো, এইভাবে শুরু না করে বলতে পারেন তুমি যখন এমন করো তখন আমি কষ্ট পাই, আমি চাই আমরা এটা অন্যভাবে হ্যান্ডেল করি। এতে অভিযোগের পরিবর্তে কমিউনিকেশন শুরু হয়। অবশ্যই সব সম্পর্ক এক কথায় ঠিক হয়ে যাবে না। কখনো দূরত্ব দরকার হতে পারে, কখনো বাউন্ডারি দরকার হতে পারে, কিন্তু নিজের কথা পরিষ্কারভাবে বলা অনেক সময় ভুল বোঝাবুঝি কমাতে সাহায্য করে। কখন ছেড়ে দিতে হবে? সব সম্পর্ক ধরে রাখতেই হবে এমন নয়। কিছু মানুষ আপনার জীবনে আসে আপনাকে কিছু শেখাতে, কিছু মানুষ কিছু সময় থাকে, কিছু সম্পর্ক দীর্ঘ হয়, কিছু সম্পর্ক শেষ হয়ে যায়। সব শেষ হওয়া ব্যর্থতা নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াও জীবনের অংশ। কিন্তু ছেড়ে দেওয়া মানে ঘৃণা করা নয়। আপনি বলতে পারেন আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু আমি আর এই পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। এটাই হতে পারে শান্তির একটি রূপ। নিজের সঙ্গে সম্পর্ক। সবচেয়ে দীর্ঘ সম্পর্ক কোনটা? নিজের সঙ্গে আপনার সম্পর্ক। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজের সঙ্গেই আছেন। তাই যদি আপনি সারাক্ষণ নিজেকে ক্রিটিসাইজ করেন, নিজেকে ছোট করেন, নিজের ভুলের জন্য নিজেকে ঘৃণা করেন, তাহলে আপনার নিজের ভেতরেই একটা যুদ্ধ চলতে থাকে। তাই নিজের সঙ্গে কথা বলার ধরন বদলান। নিজেকে এমনভাবে কথা বলুন যেভাবে আপনি আপনার সবচেয়ে প্রিয় একজন বন্ধুর সঙ্গে কথা বলতেন। নিজেকে ক্ষমা করা। আপনার জীবনে এমন কিছু ঘটনা থাকতে পারে যেগুলো আপনি এখনও নিজেকে ক্ষমা করতে পারেননি। হয়তো কোনো ভুল সিদ্ধান্ত, কাউকে কষ্ট দেওয়া, নিজের কোনো সুযোগ নষ্ট করা, কোনো সম্পর্ক ভুলভাবে পরিচালনা করা। যদি সত্যিই ভুল হয়ে থাকে তাহলে দায়িত্ব নিন। যেখানে সম্ভব ক্ষমা চান, যেখানে সম্ভব ভুল সংশোধন করুন, কিন্তু তারপর নিজেকে সারা জীবন শাস্তি দেবেন না। ভুলের জন্য অনুতাপ শিক্ষা দিতে পারে, কিন্তু অপরাধবোধের মধ্যে সারা জীবন বেঁচে থাকা আপনাকে এগিয়ে নিয়ে যায় না। প্রতিদিন নতুন শুরু, প্রতিটি সকাল আপনাকে একটা নতুন সুযোগ দেয়। গতকাল আপনি ভুল করেছেন, আজ অন্যভাবে চেষ্টা করুন। গতকাল রেগে গিয়েছিলেন, আজ একটু আগে থামুন। গতকাল অতিরিক্ত চিন্তা করেছিলেন, আজ চিন্তাটাকে অবজার্ভ করুন। গতকাল কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, আজ তাকে ভালোভাবে কথা বলুন। আপনাকে নিখুঁত হতে হবে না, শুধু গতকালের তুলনায় একটু বেশি সচেতন হতে হবে। আর একটা গভীর সত্য, আপনার জীবনের সব সমস্যা হয়তো কখনো শেষ হবে না, কিন্তু আপনি সমস্যার সঙ্গে আপনার সম্পর্ক বদলাতে পারেন। আগে সমস্যা দেখলেই কেন আমার সঙ্গে, এখন ঠিক আছে এটা ঘটেছে, এখন কি করা যায়? আগে সব শেষ, এখন এই মুহূর্তে একটা ছোট পদক্ষেপ কি হতে পারে? আগে আমি পারবো না, এখন চেষ্টা করে দেখি। এই ছোট ছোট পরিবর্তনই মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে। শেষের দিকে একটি কথা, আপনি যদি এই পুরো যাত্রা থেকে মাত্র কয়েকটি কথা মনে রাখেন তাহলে এগুলো মনে রাখুন। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু সেখানে বাস করবেন না। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন, কিন্তু তার ভয় আজকে নষ্ট করবেন না। মনকে শুনুন, কিন্তু প্রতিটি চিন্তাকে সত্যি মনে করবেন না। ইগোকে চিনুন, কিন্তু তার সঙ্গে যুদ্ধ করবেন না। দুঃখকে অনুভব করুন, কিন্তু তাকে নিজের পরিচয় বানাবেন না। যা পরিবর্তন করতে পারেন তা পরিবর্তনের চেষ্টা করুন। যা পরিবর্তন করতে পারেন না তার সঙ্গে শান্তির সম্পর্ক তৈরি করুন। আর সবশেষে এই মুহূর্তে ফিরে আসুন। বারবার যতবার মন চলে যাবে ততবার ফিরে আসুন, কারণ প্রেজেন্ট মোমেন্টে থাকা কোনো একবারের অ্যাচিভমেন্ট নয়, এটা একটি প্র্যাকটিস, প্রতিদিনের, প্রতিটি মুহূর্তের। আর ধীরে ধীরে এই প্র্যাকটিসই আপনার জীবনযাপনের একটি নতুন পদ্ধতিতে পরিণত হতে পারে। মনের দাস নয়, মনের পর্যবেক্ষক হন। এখন পর্যন্ত আমরা শিখেছি কিভাবে অতীতের স্মৃতি আমাদের বর্তমানকে প্রভাবিত করে, কিভাবে ভবিষ্যতের চিন্তা আমাদের ভয় এবং দুশ্চিন্তায় আটকে রাখে, কিভাবে ইগো আমাদের ছোট ছোট বিষয়েও প্রতিক্রিয়া করায়, কিভাবে কষ্টের সঙ্গে লড়াই না করে তাকে বুঝতে হয়, আর কিভাবে প্রেজেন্ট মোমেন্টে ফিরে এসে আমরা নিজের জীবনের ওপর আরও সচেতনতা তৈরি করতে পারি। কিন্তু এবার আসল প্রশ্ন, আপনি কি আপনার মনকে চালান নাকি আপনার মন আপনাকে চালায়? এই প্রশ্নের উত্তর আপনার জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। মন যা বলে সব কি সত্যি? ধরুন সকালে ঘুম থেকে উঠে আপনার মনে হলো
আজ আমার কিছুই ভালো হবে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কথাটা কে বলল? আপনি নাকি আপনার মন? আবার ধরুন, আমি এটা পারবো না, মানুষ আমাকে পছন্দ করে না, আমার জীবন অন্যদের মতো ভালো নয়, আমার ভবিষ্যৎ অন্ধকার। এই চিন্তাগুলো আপনার মাথায় আসতেই পারে, কিন্তু একটা চিন্তা মাথায় এসেছে বলেই সেটা সত্যি হয়ে যায় না। মেঘ আকাশে আসে, আকাশ মেঘ নয়। ঠিক তেমনই চিন্তা আপনার মনে আসে, কিন্তু আপনি চিন্তা নন। এই উপলব্ধিটাই খুব গভীর। চিন্তাকে দেখার ক্ষমতা। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। এখন নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার পরের চিন্তা কি হবে? অপেক্ষা করুন। জোর করে কোনো চিন্তা তৈরি করবেন না, শুধু অপেক্ষা করুন। কিছুক্ষণ পরে হয়তো একটা চিন্তা আসবে। তারপর নিজেকে বলুন, আমি চিন্তাটাকে আসতে দেখলাম। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। যদি আপনি চিন্তাকে দেখতে পারেন, তাহলে আপনি শুধু চিন্তা নন। আপনার মধ্যে এমন একটা সচেতনতা আছে যে চিন্তাকে লক্ষ্য করতে পারে। এটাই অবজারভেশনের শক্তি। থটের সঙ্গে ভেসে যাবেন না। ধরুন আপনি নদীর পাশে দাঁড়িয়ে আছেন, নদীতে জল বয়ে যাচ্ছে। আপনি কি প্রতিটি জলের স্রোতের সঙ্গে ভেসে যাবেন? না। আপনি তীরে দাঁড়িয়ে দেখতে পারেন আপনার চিন্তাগুলো অনেকটা নদীর স্রোতের মতো। একটা আসে, আরেকটা আসে, তারপর আরেকটা। আপনি চাইলে প্রতিটির সঙ্গে ভেসে যেতে পারেন, অথবা তীরে দাঁড়িয়ে স্রোতকে দেখতে পারেন। মেডিটেশনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই অবজার্ভিং। চিন্তাকে জোর করে বন্ধ করা নয়, বরং চিন্তার সঙ্গে নিজের পরিচয়কে একটু আলাদা করা। রাগের সময় এই প্র্যাকটিস। এবার বাস্তব জীবনের একটা পরিস্থিতি ধরা যাক। কেউ আপনাকে অপমান করলো। প্রথমে মনে হলো ওকে এখনই একটা উত্তর দিতে হবে। আপনার শরীর উত্তেজিত হয়ে উঠল। এবার যদি আপনি সচেতন হন, তাহলে বলতে পারেন, আমার মধ্যে রাগ উঠছে। খেয়াল করুন, আপনি বলছেন না আমি রাগ, আপনি বলছেন আমার মধ্যে রাগ উঠছে। এই ছোট্ট ভাষার পরিবর্তন আপনাকে একটা ডিস্টেন্স দিতে পারে। আর সেই ডিস্টেন্সের মধ্যে চয়েস তৈরি হয় 3 সেকেন্ডের বিরতি। আপনার জীবনে একটা ছোট অভ্যাস তৈরি করুন। কেউ কিছু বলল, থামুন, একটা শ্বাস নিন, তারপর উত্তর দিন। শুধু 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে, কারণ সেই মুহূর্তে আপনার পুরনো হ্যাবিট এবং আপনার সচেতন রেসপন্সের মধ্যে একটা জায়গা তৈরি হয়। এই জায়গাটাই আপনার স্বাধীনতা। দুঃখের সময় কি করবেন? যখন খুব মন খারাপ হবে, তখন নিজেকে জোর করে বলবেন না আমাকে পজিটিভ হতে হবে। আপনি পজিটিভ হওয়ার অভিনয় করতে পারেন। অনুভূতিটা ভিতরে থেকে চলে যাবে না, বরং বলুন, হ্যাঁ আজ আমার মন খারাপ। তারপর দেখুন এই মন খারাপ কোথায় অনুভব করছেন? বুকে, গলায়, পেটে, চোখে, শরীরের কোনো অংশে? শুধু লক্ষ্য করুন। আপনাকে সঙ্গে সঙ্গে অনুভূতিটা সরিয়ে দিতে হবে না। কখনো কখনো একটি অনুভূতিকে সম্পূর্ণভাবে অনুভব করার অনুমতি দেওয়াই তার সঙ্গে আপনার যুদ্ধ কমিয়ে দেয়। কান্না দুর্বলতা নয়। অনেক মানুষ ছোটবেলা থেকেই শিখেছে কাঁদবে না, স্ট্রং হতে হবে, কষ্ট দেখানো যাবে না। কিন্তু অনুভূতি চেপে রাখা আর অনুভূতিকে অতিক্রম করা এক জিনিস নয়। কান্না এলে কাঁদতে পারেন, দুঃখ এলে দুঃখ অনুভব করতে পারেন, কিন্তু একই সঙ্গে সচেতন থাকুন। আমি দুঃখ অনুভব করছি, কিন্তু এই দুঃখ আমার সম্পূর্ণ জীবন নয়। এটাই পার্থক্য। নিজের মনকে বিচার করবেন না। এখানে আরেকটি ভুল আমরা করি। আমরা মনকে অবজার্ভ করতে গিয়ে আবার মনকেই জাজ করি। আমি এমন চিন্তা কেন করছি? আমার মাথায় এত খারাপ চিন্তা আসে কেন? আমি এত নেগেটিভ কেন? এতে আবার নতুন একটা সমস্যা তৈরি হয়। তাই চিন্তা আসলে শুধু লক্ষ্য করুন, আচ্ছা এই চিন্তাটা এসেছে, ব্যাস। তাকে ভালো বা খারাপ বলে বিচার করার দরকার নেই, কারণ আপনি যদি প্রতিটি চিন্তাকে বিচার করতে থাকেন, তাহলে আবার চিন্তার আরেকটি লেয়ার তৈরি হবে। চিন্তা, অনুভূতি এবং অ্যাকশন। আমাদের জীবনে অনেক সময় একটা চক্র কাজ করে। থট, ইমোশন, অ্যাকশন, রেজাল্ট। উদাহরণ, চিন্তা, ও আমাকে অসম্মান করছে। তারপর ইমোশন, রাগ। তারপর অ্যাকশন, কঠিন কথা বলা। তারপর রেজাল্ট, সম্পর্কে সমস্যা। এখন যদি প্রথম ধাপেই অ্যাওয়ারনেস আসে, চিন্তা, আমার মনে হচ্ছে ও আমাকে অসম্মান করছে। তারপর আপনি থামলেন, দেখলেন, প্রশ্ন করলেন, আমি কি নিশ্চিত? হয়তো দেখলেন আপনি আসলে তার কথার অন্য অর্থ করে নিয়েছিলেন। একটি ছোট অ্যাওয়ারনেস একটি বড় কনফ্লিক্ট আটকাতে পারে। কমিউনিকেশনের শক্তি। অনেক সমস্যা তৈরি হয় কারণ আমরা মনে করি সে বুঝবে, কিন্তু অন্য মানুষ আপনার মন পড়তে পারে না। আপনি কি অনুভব করছেন তা পরিষ্কারভাবে বলতে হবে, কিন্তু বলার সময় অভিযোগ নয়, নিজের অনুভূতি প্রকাশ করুন। যেমন, তুমি আমাকে কখনো বোঝো না, এর বদলে, এই পরিস্থিতিতে আমি একা এবং কষ্ট পাওয়া অনুভব করেছি। দুটো বাক্যের মধ্যে পার্থক্য অনেক। প্রথমটি আক্রমণ, দ্বিতীয়টি কমিউনিকেশনের দরজা খুলে দেয়। ভালো সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র। সম্পর্কে 3টি জিনিস খুব গুরুত্বপূর্ণ: কমিউনিকেশন, রেসপেক্ট, বাউন্ডারি। শুধু ভালোবাসা থাকলেই সবসময় সম্পর্ক সুস্থ থাকে না। কথা বলতে জানতে হয়, অন্যকে সম্মান করতে হয়, নিজের সীমাও পরিষ্কার রাখতে হয়। আপনি কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু নিজের মানসিক শান্তির মূল্য দিয়ে নয়। বাউন্ডারি মানে কি? বাউন্ডারি মানে
তুমি খারাপ, এটা নয়। বাউন্ডারি মানে এই আচরণ আমি গ্রহণ করব না। উদাহরণ, কেউ বারবার আপনাকে অসম্মান করছে, আপনি বলতে পারেন, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু অপমানজনক ভাষায় নয়। তুমি শান্ত হলে আমরা কথা বলবো। এটা ইগো নয়, এটা সেলফ রেসপেক্ট। শান্ত মানুষ কি কখনো রাগ করে না? অবশ্যই করে। শান্ত থাকার অর্থ কখনো রাগ না হওয়া নয়। শান্ত থাকার অর্থ রাগের সময়ও নিজের সিদ্ধান্তের ওপর কিছুটা সচেতনতা রাখা। আপনি রাগ অনুভব করতে পারেন, কিন্তু রাগ আপনাকে কি করাবে সেটা সবসময় রাগকে ঠিক করতে হবে না। ইগো কমানোর একটি সহজ প্র্যাকটিস, দিনে অন্তত একবার এমন কিছু করুন যেখানে আপনার ইগোকে একটু ছেড়ে দিতে হবে। কেউ ভুল করলে সবসময় প্রমাণ করার চেষ্টা করবেন না যে আপনি ঠিক। কখনো বলতে পারেন, হ্যাঁ, এখানে আমারও ভুল ছিল। এই একটি বাক্য অনেক সম্পর্ককে বাঁচাতে পারে, কারণ নিজের ভুল স্বীকার করা মানে ছোট হয়ে যাওয়া নয়, বরং অনেক সময় এটা ভিতরের শক্তির লক্ষণ। আমি ঠিক থেকে আমি বুঝতে চাই, ইগো বলে। আমি ঠিক, অ্যাওয়ারনেস বলে। আমি বুঝতে চাই, ইগো বলে। ও কেন এমন, অ্যাওয়ারনেস বলে। ওর দৃষ্টিভঙ্গি কি হতে পারে, ইগো বলে। আমাকে জিততেই হবে, অ্যাওয়ারনেস বলে। সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, এই পরিবর্তনটাই আপনাকে ধীরে ধীরে ইগোয়ের দাসত্ব থেকে বের করে আনতে পারে। জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি। একটা সময় আপনি বুঝতে শুরু করবেন, জীবনকে পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয়, কিন্তু জীবনকে এক্সপিরিয়েন্স করা সম্ভব। আপনি সব ঘটনা বেছে নিতে পারবেন না, কিন্তু সেই ঘটনার মধ্যে কিভাবে উপস্থিত থাকবেন তা অনেকাংশে শেখা সম্ভব। আপনি সব মানুষকে বদলাতে পারবেন না, কিন্তু তাদের সঙ্গে আপনার বাউন্ডারি বদলাতে পারেন। আপনি অতীতকে বদলাতে পারবেন না, কিন্তু অতীত সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন। আপনি ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন না, কিন্তু আজকের কাজটা ভালোভাবে করতে পারেন। আজকের মুহূর্তটাই আপনার বাস্তব সম্পদ। একবার ভেবে দেখুন, আপনার কাছে আসলে কি আছে? গতকাল না, কারণ সেটা চলে গেছে। আগামীকাল সেটাও এখনো আসেনি। আপনার কাছে আছে এই মুহূর্ত, এই শ্বাস, এই শরীর, এই চিন্তা, এই সিদ্ধান্ত, এই ছোট্ট সময়। আর আশ্চর্যের বিষয় হলো, আমরা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাকে সবচেয়ে বেশি উপেক্ষা করি, বর্তমানকে, সময়ের মূল্য। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা অতীতের আফসোসে কাটান আর 1 ঘন্টা ভবিষ্যতের ভয়ে, তাহলে আপনার জীবনের 2 ঘন্টা এমন জায়গায় চলে গেল যেখানে আপনি কিছুই পরিবর্তন করতে পারছেন না। কিন্তু সেই সময় যদি আপনি বর্তমানের একটি বাস্তব সমস্যার সমাধানে দেন, আপনার জীবন বদলাতে শুরু করতে পারে। তাই যখনই মন অতীত বা ভবিষ্যতে চলে যায়, নিজেকে জিজ্ঞেস করুন, এখন আমি কি করতে পারি? এই প্রশ্ন আপনাকে চিন্তা থেকে অ্যাকশনের দিকে ফিরিয়ে আনবে। শেষ প্র্যাকটিস, এখন। আজ থেকে যখনই খুব ওভার থিঙ্কিং শুরু হবে, শুধু একটা শব্দ মনে করুন, এখন। তারপর চারপাশে তাকান। আপনি কি দেখছেন? কি শুনছেন? আপনার শরীরে কি অনুভূতি হচ্ছে? আপনি কোথায় বসে আছেন? আপনার সামনে কি আছে? তারপর একটা গভীর শ্বাস নিন। নিজেকে বলুন, আমি এখন এখানে। এই ছোট্ট প্র্যাকটিস আপনার মনকে বারবার প্রেজেন্ট মোমেন্টে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। এবং শেষ কথা, আপনার শান্তি কোনো দূরের জায়গায় লুকিয়ে নেই। এটা শুধু তখনই আসবে না যখন আপনার কাছে অনেক টাকা থাকবে, শুধু তখনই আসবে না যখন সবাই আপনাকে ভালোবাসবে, শুধু তখনই আসবে না যখন জীবনের প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে। কারণ জীবন কখনো সম্পূর্ণ সমস্যামুক্ত হবে না। শান্তির আসল যাত্রা শুরু হয় যখন আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেন, আমার জীবনে যা ঘটছে তা সবসময় আমার নিয়ন্ত্রণে নয়, কিন্তু আমি তার সঙ্গে কিভাবে থাকব সেটা শেখা সম্ভব। এই উপলব্ধি ধীরে ধীরে আপনার ভিতরের প্রতিরোধ কমাতে পারে, ইগোকে দুর্বল করতে পারে, ওভার থিঙ্কিং কমাতে সাহায্য করতে পারে, সম্পর্ককে আরও সচেতন করতে পারে, আর সবচেয়ে বড় কথা, আপনাকে নিজের কাছাকাছি নিয়ে যেতে পারে। কারণ শেষ পর্যন্ত আপনি পৃথিবীকে পুরোপুরি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু নিজের দেখার পদ্ধতি বদলাতে পারবেন। আর কখনো কখনো দৃষ্টিভঙ্গির এই ছোট পরিবর্তনটাই পুরো জীবনকে নতুন করে দেখার দরজা খুলে দেয়। শান্তির পথে শেষ যাত্রা, নিজেকে জানার গভীর অনুশীলন। এখন আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে শুধু প্রেজেন্ট মোমেন্টে থাকুন বললেই হবে না। কারণ প্রেজেন্ট মোমেন্টে থাকার আসল অর্থ বুঝতে হলে আপনাকে নিজের মনকে আরও গভীরভাবে জানতে হবে। আপনার ভেতরে কি চলছে, কেন চলছে? কোনো চিন্তা বারবার ফিরে আসে? কোনো পরিস্থিতি আপনাকে ট্রিগার করে? কোনো মানুষকে হারানোর ভয় আপনার মধ্যে এত বেশি? কেন অন্যের স্বীকৃতি আপনার সুখকে নিয়ন্ত্রণ করে? আর কেন কখনো কখনো সবকিছু ঠিক থাকার পরেও মনের মধ্যে একটা অদ্ভুত অশান্তি থেকে যায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের নিজের ভিতরের দিকে তাকাতে হবে। নিজের দিকে তাকানোর সাহস। অন্য মানুষের ভুল দেখা খুব সহজ। ও ইগোইস্টিক, ও খুব রাগী, ও আমাকে বোঝে না, ও সবসময় ভুল করে। কিন্তু নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করা, আমার মধ্যে কি চলছে, এটা অনেক কঠিন। কারণ নিজের মনকে সত্যি সত্যি দেখতে গেলে নিজের কিছু অস্বস্তিকর দিকও দেখতে হতে পারে। হয়তো বুঝবেন আপনি অনেক সময় শুধু সম্মান পাওয়ার জন্য তর্ক করেন। হয়তো বুঝবেন আপনি অন্যের অ্যাপ্রুভালের ওপর অনেক বেশি নির্ভর করেন। হয়তো বুঝবেন কেউ আপনাকে ইগনোর করলে আপনার ভিতরে ইনসিকিউরিটি তৈরি হয়। হয়তো বুঝবেন
আপনি সমস্যার সমাধানের চেয়ে সমস্যাটাকে নিয়ে বেশি চিন্তা করেন। এই উপলব্ধিগুলো প্রথমে অস্বস্তিকর হতে পারে, কিন্তু এখান থেকেই পরিবর্তনের শুরু। অ্যাওয়ারনেস মানে নিজেকে বিচার করা নয়, নিজেকে দেখতে হবে কিন্তু বিচার না করে। ধরুন আপনি বুঝলেন, আমি খুব দ্রুত রেগে যাই। এখন দুটো পথ আছে। প্রথম পথ, আমি এমনই, আমি কখনো বদলাতে পারবো না। দ্বিতীয় পথ, আমি লক্ষ্য করেছি যে আমি দ্রুত রেগে যাই, এবার আমি বুঝব কেন। দ্বিতীয় পথটাই অ্যাওয়ারনেস, কারণ আপনি নিজেকে দোষী বানাচ্ছেন না, আপনি নিজেকে বুঝতে চাইছেন। আপনার ট্রিগারগুলো চিনুন। আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি আছে যেগুলো বারবার একই রিয়াকশন তৈরি করে। কারো সমালোচনা, সঙ্গে সঙ্গে রাগ, কেউ উত্তর না দিলে অস্থিরতা, কেউ আপনার সঙ্গে দ্বিমত করলে ইগো, কেউ আপনাকে প্রত্যাখ্যান করলে দুঃখ, কেউ আপনার চেয়ে বেশি সফল হলে অসন্তোষ বা তুলনা। এগুলো লিখে রাখুন। একটা ছোট নোটবুক রাখতে পারেন। লিখুন, আজ আমাকে কি ট্রিগার করেছিল। তারপর লিখুন, আমি কি অনুভব করেছিলাম। তারপর আমি কিভাবে রিয়্যাক্ট করেছি, এবং সবশেষে পরের বার আমি কিভাবে রেসপন্স দিতে চাই। এই ছোট প্র্যাকটিস আপনার নিজের প্যাটার্ন দেখতে সাহায্য করতে পারে। নিজের মনের প্যাটার্ন বুঝুন। ধরুন আপনি লক্ষ্য করলেন, যখনই কেউ আপনার সমালোচনা করে আপনি সঙ্গে সঙ্গে নিজেকে ডিফেন্ড করেন। এখন প্রশ্ন, কেন? হয়তো ছোটবেলা থেকে আপনি বারবার শুনেছেন, তুমি কিছুই ঠিকমতো করতে পারো না। তাই আজ কেউ সামান্য সমালোচনা করলেও আপনার পুরনো ক্ষত জেগে ওঠে। আপনি শুধু বর্তমান মানুষটির সঙ্গে রিয়্যাক্ট করছেন না, হয়তো আপনার ভিতরের পুরনো অভিজ্ঞতার সঙ্গেও রিয়্যাক্ট করছেন। এটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ, কারণ তখন আপনি বলতে পারেন, আমার বর্তমান রিয়াকশনের একটা অংশ হয়তো অতীত থেকে আসছে। অতীতকে বদলানো যায় না, কিন্তু তার প্রভাব বদলানো যায়। আপনি অতীতে ফিরে যেতে পারবেন না, কোনো ঘটনা মুছে ফেলতে পারবেন না, কিন্তু আপনি আজ সেই ঘটনার দিকে কিভাবে তাকাবেন তা বদলাতে পারেন। একসময় যে ঘটনাকে আপনি শুধুই কষ্ট হিসেবে দেখতেন, আজ হয়তো সেখানে একটা শিক্ষা দেখতে পারেন। যে মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছিল, হয়তো সে আপনাকে নিজের মূল্য বোঝাতে পারেনি, কিন্তু সেই অভিজ্ঞতা আপনাকে শিখিয়েছে নিজের মূল্য অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এইভাবে অতীত আপনার কারাগার না হয়ে আপনার শিক্ষক হতে পারে। নিজের মূল্য অন্যের হাতে দেবেন না। এটা খুব গভীর একটা বিষয়। যদি আপনার সুখ নির্ভর করে অন্যরা আপনাকে কতটা পছন্দ করে, কতটা প্রশংসা করে, কতটা সম্মান দেয়, আপনার সঙ্গে কতটা যোগাযোগ রাখে, তাহলে আপনার সুখের চাবি অন্য মানুষের হাতে চলে যায়। আজ কেউ প্রশংসা করলো, আপনি খুশি। কাল কেউ সমালোচনা করলো, আপনি ভেঙে পড়লেন। এভাবে জীবন চালানো খুব ক্লান্তিকর। তাই নিজের কাছে ফিরে আসুন। নিজেকে প্রশ্ন করুন, আমি যদি আজ কারো অ্যাপ্রুভাল নাও পাই, তবুও কি আমি নিজের প্রতি সম্মান রাখতে পারি? উত্তর যদি ধীরে ধীরে হ্যাঁ হতে শুরু করে, তাহলে ভিতরে একটা নতুন স্বাধীনতা জন্ম নিতে পারে। অন্যের মতামত আর সত্য এক নয়। কেউ আপনার সম্পর্কে খারাপ ভাবছে, এটা তার মতামত, এটা আপনার সম্পূর্ণ সত্য নয়। কেউ আপনাকে অসাধারণ ভাবছে, সেটাও তার মতামত। আপনার নিজের মূল্য এই দুইয়ের মাঝখানে কোথাও হারিয়ে যাওয়ার কথা নয়। আপনি কে সেটা শুধু অন্য মানুষের কথায় নির্ধারিত হয় না। তুলনা থেকে বেরিয়ে আসুন। আজ সোশ্যাল মিডিয়ার কারণে তুলনা আরও সহজ হয়ে গেছে। আপনি নিজের জীবনের বাস্তবতা দেখছেন আর অন্য মানুষের জীবনের হাইলাইট রিল দেখছেন। তারপর মনে হচ্ছে, ও কত সুখী, ও কত সফল, ওর জীবন আমার থেকে অনেক ভালো। কিন্তু আপনি জানেন না তার জীবনের পিছনের গল্প। আপনি শুধু ছবিটা দেখছেন। তাই নিজের জীবনকে অন্যের এডিটেড ভার্সনের সঙ্গে তুলনা করবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি গত বছরে নিজের থেকে একটু ভালো হয়েছি? এই তুলনাটাই বেশি অর্থপূর্ণ। গ্র্যাটিটিউডের শক্তি। শান্তি তৈরি করার আরেকটি শক্তিশালী অভ্যাস হলো কৃতজ্ঞতা। এর মানে এই নয় যে জীবনের সব সমস্যা অস্বীকার করতে হবে, বরং সমস্যার মাঝেও যা আছে সেটাকে দেখতে শেখা। আজ আপনার কাছে হয়তো একটা নিরাপদ জায়গা আছে, খাবার আছে, কেউ আপনার কথা শুনছে, আপনি হাঁটতে পারছেন, শ্বাস নিতে পারছেন, শেখার সুযোগ আছে, নতুন করে শুরু করার সুযোগ আছে। এসবকে সাধারণ মনে হতে পারে, কিন্তু জীবনের অনেক বড় সম্পদ আমরা তখনই বুঝি যখন সেটা হারানোর কাছাকাছি যাই। তাই মাঝে মাঝে থামুন, দেখুন আপনার জীবনে কি কি ইতিমধ্যেই আছে। হ্যাপিনেস এবং পিসের পার্থক্য। হ্যাপিনেস অনেক সময় কোনো ঘটনার ওপর নির্ভর করে। ভালো খবর পেলেন, খুশি। প্রিয় মানুষ ফোন করলো, খুশি। কাজে সাফল্য পেলেন, খুশি। কিন্তু পিস কিছুটা অন্যরকম। পিস মানে সব কিছু পারফেক্ট না হলেও আপনি ভেতরে পুরোপুরি ভেঙে পড়ছেন না। সমস্যা আছে, তবু আপনি শ্বাস নিতে পারছেন। কষ্ট আছে, তবু আপনি নিজের দিকে তাকাতে পারছেন। অনিশ্চয়তা আছে, তবুও আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারছেন। এটাই ভিতরের শক্তি। লাইফকে রেজিস্ট্যান্স না করে এক্সপিরিয়েন্স করুন। জীবনে আমরা অনেক সময় বলি এটা হওয়া উচিত ছিল না, কিন্তু জীবন আমাদের উচিত অনুযায়ী সবসময় চলে না। কখনো বৃষ্টি হবে, কখনো রোদ, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা, কখনো মিলন, কখনো বিচ্ছেদ, কখনো জন্ম, কখনো মৃত্যু। জীবনের প্রকৃতি হলো পরিবর্তন।
তাই স্থায়ী সুখের জন্য পরিবর্তনশীল পৃথিবীর ওপর সম্পূর্ণ নির্ভর করলে অশান্তি তৈরি হবেই, বরং পরিবর্তনের মধ্যেও নিজের ভেতরে স্থিরতাকে খুঁজতে শিখুন। একটি ছোট মেডিটেশন। এখন আপনি চাইলে কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারেন। ধীরে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন না, শুধু লক্ষ্য করুন শরীর এখানে আছে, শ্বাস চলছে, চিন্তা আসছে, চিন্তা যাচ্ছে। কোনো চিন্তাকে ধরে রাখবেন না, কোনো চিন্তার সঙ্গে যুদ্ধও করবেন না, শুধু দেখুন। তারপর নিজের মনে বলুন, আমি এই মুহূর্তে এখানে। আবার শ্বাস নিন। আমাকে এই মুহূর্তে সব সমস্যার সমাধান করতে হবে না। শ্বাস ছাড়ুন। আমি শুধু পরবর্তী সঠিক পদক্ষেপটি নেব। আর একবার গভীর শ্বাস নিন, তারপর ধীরে চোখ খুলুন। জীবনকে ছোট ছোট মুহূর্তে ভাগ করুন। অনেক সময় পুরো জীবনকে একসঙ্গে ঠিক করার চেষ্টা করে আমরা ওভারওয়েলমড হয়ে যাই। আমার ক্যারিয়ার ঠিক করতে হবে, আমার রিলেশনশিপ ঠিক করতে হবে, আমার হেলথ ঠিক করতে হবে, আমাকে সাকসেসফুল হতে হবে, আমাকে ফাইন্যান্সিয়ালি সিকিউর হতে হবে। সব একসঙ্গে ভাবলে মন ক্লান্ত হয়ে যায়। তাই জীবনকে ছোট করুন। আজ কি করতে হবে? এই ঘন্টায় কি করতে হবে? এই মুহূর্তে কি করতে হবে? একটি মুহূর্ত, একটি কাজ, একটি পদক্ষেপ। এইভাবেই বড় পরিবর্তন তৈরি হয়। যখন আপনি সমস্যায় পড়বেন তখন এই 4টি ধাপ মনে রাখুন। 1. থামুন, সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবেন না। 2. দেখুন আসলে কি ঘটেছে। 3. গ্রহণ করুন, এই মুহূর্তে বাস্তবতা কি। 4. কাজ করুন, এখন কি করা সম্ভব। এই 4টি ধাপ আপনাকে ইমোশন থেকে অ্যাওয়ারনেস থেকে অ্যাকশনে নিয়ে যেতে পারে। আপনি আপনার জীবন নন, আপনি জীবনের অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে যাচ্ছেন। আপনার জীবনে অনেক ঘটনা ঘটেছে, কিছু সুন্দর, কিছু কষ্টের, কিছু আপনি মনে রাখতে চান, কিছু ভুলে যেতে চান। কিন্তু আপনি শুধু আপনার অতীত নন, আপনি শুধু আপনার ভুল নন, আপনি শুধু আপনার সম্পর্ক নন, আপনি শুধু আপনার চাকরি নন, আপনি শুধু আপনার টাকা নন, আপনি শুধু মানুষের প্রশংসা নন। এসব আপনার জীবনের অংশ, আপনার সম্পূর্ণ পরিচয় নয়। আর এখানেই আসে গভীর স্বাধীনতা। যেদিন আপনি বুঝতে শুরু করবেন, আমার মনে রাগ এসেছে কিন্তু আমি রাগের দাস নই। আমার মনে ভয় এসেছে কিন্তু আমি ভয়ের দাস নই। আমার মনে দুঃখ এসেছে কিন্তু আমি দুঃখের দাস নই। আমার মনে ইগো এসেছে কিন্তু আমি ইগোকে অনুসরণ করতেই হবে না। সেদিন থেকেই আপনার ভিতরে একটা নতুন স্বাধীনতা তৈরি হতে পারে। আপনি অনুভূতি বন্ধ করছেন না, আপনি চিন্তা বন্ধ করছেন না, আপনি মানুষ হওয়া বন্ধ করছেন না। আপনি শুধু নিজের সঙ্গে একটু বেশি সচেতনভাবে থাকতে শিখছেন। শেষ উপলব্ধি। হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা খুব সহজ। আপনাকে সবকিছুর উত্তর আজই জানতে হবে না, আপনাকে পুরো ভবিষ্যৎ আজই ঠিক করতে হবে না, আপনাকে অতীতের প্রতিটি প্রশ্নের উত্তরও পেতে হবে না। কখনো কখনো শুধু এই মুহূর্তে থাকা যথেষ্ট, শ্বাস নেওয়া যথেষ্ট, একটু থামা যথেষ্ট, নিজেকে বোঝা যথেষ্ট, আর পরবর্তী ছোট্ট সঠিক পদক্ষেপটি নেওয়া যথেষ্ট। কারণ জীবন একসঙ্গে পুরোটা বাঁচা যায় না। জীবন বাঁচা যায় এক মুহূর্ত করে, একটি শ্বাস, একটি সিদ্ধান্ত, একটি সম্পর্ক, একটি দিন, একটি বর্তমান মুহূর্ত। আর এই মুহূর্তটাকে যদি আপনি সত্যি অনুভব করতে শেখেন, তাহলে হয়তো একদিন বুঝবেন আপনি যে শান্তিটাকে এতদিন বাইরে খুঁজছিলেন তার একটা অংশ সবসময় আপনার ভেতরে ছিল। শুধু আপনাকে একটু থামতে হয়েছিল, দেখতে হয়েছিল এবং নিজের কাছে ফিরে আসতে হয়েছিল। নিজের ভেতরে ফিরে আসা, যখন মন আর আপনার মালিক থাকবে না। এখন পর্যন্ত আমরা মনকে দেখেছি, ইগোকে দেখেছি, কষ্টকে বুঝেছি, অতীত ও ভবিষ্যতের প্রভাব দেখেছি। কিন্তু এবার এমন একটি জায়গায় আসি যেখানে প্রশ্নটা আর কিভাবে কম কষ্ট পাবো নয়। প্রশ্নটা হলো, আমি কিভাবে এমনভাবে বাঁচব যাতে আমার শান্তি বাইরের পরিস্থিতির হাতে বন্দি না থাকে। কারণ যদি আপনার শান্তি নির্ভর করে, সবাই আপনাকে ভালোবাসবে, সব কাজ আপনার ইচ্ছামতো হবে, কেউ আপনাকে অপমান করবে না, আপনার সম্পর্ক কখনো ভাঙবে না, আপনি কখনো ব্যর্থ হবেন না, তাহলে শান্তি পাওয়া খুব কঠিন। কারণ পৃথিবী আপনার নিয়ন্ত্রণে নেই। কিন্তু আপনার অ্যাওয়ারনেস, আপনার রেসপন্স, আপনার নিজের সঙ্গে সম্পর্ক, এইসব নিয়ে আপনি কাজ করতে পারেন। জীবনে ঢেউ আসবেই। ভাবুন, আপনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন। সমুদ্রকে আপনি বলতে পারবেন না আজ ঢেউ উঠবে না, ঢেউ উঠবেই। কখনো ছোট, কখনো বড়, কখনো শান্ত সমুদ্র, কখনো ঝড়। জীবনও ঠিক তেমন, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা, কখনো সম্পর্ক তৈরি হবে, কখনো সম্পর্ক ভেঙে যাবে, কখনো আপনি নিজের ওপর গর্ব করবেন, আবার কখনো নিজের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন করবেন। এটাই জীবন। তাই শান্তি মানে ঢেউ বন্ধ করা নয়, শান্তি মানে ঢেউয়ের মধ্যেও নিজেকে হারিয়ে না ফেলা। আপনি আপনার অনুভূতি নন। একবার খুব গভীরভাবে এই কথাটা ভাবুন। আমি আমার অনুভূতি নই। কারণ আপনি বলতে পারেন আমি দুঃখ অনুভব করছি, কিন্তু আপনি বলেন না আমি দুঃখ। আপনি বলতে পারেন আমার মধ্যে রাগ উঠছে, কিন্তু আমি রাগ। এটা সম্পূর্ণ সত্য নয়। অনুভূতি পরিবর্তন হয়, কখনো রাগ, কখনো আনন্দ, কখনো ভয়, কখনো শান্তি। যে জিনিস ক্রমাগত বদলাচ্ছে সেটাকে আপনার স্থায়ী পরিচয় বানানোর দরকার নেই। রাগের একটা নতুন অর্থ,
পরের বার রাগ হলে রাগকে শুধু শত্রু হিসেবে দেখবেন না, নিজেকে প্রশ্ন করুন, এই রাগ আমাকে কি দেখাচ্ছে? হয়তো আপনার কোনো বাউন্ডারি ভাঙা হয়েছে, হয়তো আপনি অসম্মানিত বোধ করছেন, হয়তো আপনি নিজের কোনো পুরনো কষ্টের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, হয়তো আপনি এমন কিছু প্রত্যাশা করেছিলেন যা পূরণ হয়নি। রাগকে বুঝতে পারলে আপনি রাগের দাস না হয়ে রাগের শিক্ষক থেকে কিছু শিখতে পারেন। কষ্টের মধ্যেও একটি প্রশ্ন। যখন আপনার জীবনে বড় কোনো কষ্ট আসে, প্রথম প্রশ্ন সাধারণত হয়, কেন আমার সঙ্গে এমন হলো? এই প্রশ্নের উত্তর অনেক সময় পাওয়া যায় না, তাই আরেকটা প্রশ্ন করুন, এখন আমি নিজের জন্য কি করতে পারি? এই প্রশ্ন আপনাকে অসহায়ত্ব থেকে অ্যাকশনের দিকে নিয়ে যায়। হয়তো উত্তর হবে একটু বিশ্রাম, কারো সঙ্গে কথা বলা, নিজের বাউন্ডারি ঠিক করা, কোনো সিদ্ধান্ত নেওয়া, কোনো ভুল সংশোধন করা, অথবা কিছু সময় শুধু নীরবে থাকা। কষ্টের সময় নিজেকে সময় দিন। সব সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে করতে হবে না। কখনো শরীর ক্লান্ত, মন ক্লান্ত, তখন আপনি বড় সিদ্ধান্ত নিলে আপনার বিচার শক্তিও প্রভাবিত হতে পারে। তাই নিজেকে সময় দিন। একটা রাত ঘুমান, একটু হাঁটুন, কিছুক্ষণ নীরব থাকুন, তারপর সিদ্ধান্ত নিন। সব অনুভূতির মধ্যেই সিদ্ধান্ত নিতে হয় না। যখন মন বলে সব শেষ, এটা খুব সাধারণ একটি চিন্তা। একটা সমস্যা হলো মন সেটাকে পুরো ভবিষ্যতের সঙ্গে জুড়ে দেয়। একটি সম্পর্ক শেষ হয়েছে, আমার জীবন শেষ, একটা চাকরি চলে গেছে, আমি আর কখনো সফল হব না, একটি ব্যর্থতা, আমি কোনোদিন কিছু করতে পারবো না। কিন্তু এগুলো ফিউচারের সত্য নয়, এগুলো প্রেজেন্ট ইমোশনের ওপর দাঁড়িয়ে তৈরি হওয়া চিন্তা। তাই নিজেকে বলুন, এই মুহূর্তে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমার পুরো ভবিষ্যৎ আমি এখন জানি না। এই বাক্যটা আপনাকে একটু জায়গা দেবে। সব সময় এবং কখনো না থেকে সাবধান। মন যখন কষ্টে থাকে তখন কিছু শব্দ খুব বেশি ব্যবহার করে। সব সময়, কখনো না, আমার সঙ্গে সব সময় এমন হয়, কেউ আমাকে কখনো বোঝে না, আমি কখনো সফল হব না। এই শব্দগুলো লক্ষ্য করুন, কারণ এগুলো প্রায়ই বাস্তবতার চেয়ে আবেগকে প্রকাশ করে। তার বদলে বলুন, এই মুহূর্তে আমার এমন মনে হচ্ছে। এটা অনেক বেশি সত্য এবং বাস্তব। নিজের ভাষা বদলান। আপনি নিজের সঙ্গে যেভাবে কথা বলেন তা আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। আমি পারবো না এর বদলে আমি এখনও শিখছি, আমি খুব দুর্বল এর বদলে এই মুহূর্তে আমি কঠিন সময়ের মধ্যে আছি, আমি সব নষ্ট করে দিয়েছি এর বদলে আমি কিছু ভুল করেছি, এখন দেখি কিভাবে ঠিক করা যায়। শব্দ বদলালেই জীবন রাতারাতি বদলে যাবে না, কিন্তু নিজের সঙ্গে আপনার সম্পর্ক বদলাতে শুরু করতে পারে। ফরগিভনেস, ক্ষমা করার আসল অর্থ। ক্ষমা মানে যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তার কাজকে সঠিক বলা নয়। ক্ষমা মানে নিজেকে সেই ঘটনার সঙ্গে সারা জীবন বেঁধে না রাখা। কখনো আপনি কাউকে ক্ষমা করবেন তার জন্য নয়, নিজের শান্তির জন্য। আপনি বলতে পারেন, আমি যা ঘটেছে তা অস্বীকার করছি না, কিন্তু আমি চাই না এই ঘটনাটা আমার পুরো ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করুক। এটাই হতে পারে ক্ষমার গভীর অর্থ। লেটিং গো। কিছু জিনিস আপনার জীবনে থাকবে না, কিছু মানুষ থাকবে না, কিছু সুযোগ ফিরে আসবে না, কিছু পুরনো ভার্জন অফ ইয়োর সেলফ ও আর ফিরে আসবে না। এগুলো মেনে নেওয়া সহজ নয়, কিন্তু কখনো কখনো যা চলে গেছে তাকে ধরে রাখার চেষ্টাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। লেটিং গো মানে ভুলে যাওয়া নয়, লেটিং গো মানে যা চলে গেছে তাকে প্রতিটি মুহূর্তে আবার টেনে এনে নিজের বর্তমানকে নষ্ট না করা, নতুন জায়গা তৈরি করুন। আপনি যদি 2 হাত শক্ত করে পুরনো জিনিস ধরে রাখেন তাহলে নতুন কিছু ধরার জায়গা থাকবে না। জীবনেও একই। পুরনো ক্ষোভ, পুরনো অপরাধবোধ, পুরনো সম্পর্ক, পুরনো পরিচয়, পুরনো ব্যর্থতা, সব কিছু ধরে রাখলে বর্তমানের জন্য জায়গা কমে যায়। তাই মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কোনো জিনিসটা আর বয়ে নিয়ে যেতে চাই না? তার উত্তর হয়তো খুব গুরুত্বপূর্ণ হতে পারে। নিজের জীবনকে আবার নিজের হাতে নিন। একটা সময় পর্যন্ত হয়তো আপনি ভেবেছেন, ওর জন্য আমি কষ্ট পাচ্ছি, ও আমাকে এমন করেছে, পরিস্থিতি আমাকে এমন করেছে। কিন্তু অ্যাওয়ারনেসের একটা গভীর পর্যায়ে এসে প্রশ্ন বদলে যায়, এখন আমি কিভাবে নিজের জীবনকে পরিচালনা করব? আপনি অন্য মানুষের কাজ নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনার পরবর্তী সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি অতীত নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আজ কি করবেন তা বেছে নিতে পারেন। আপনি অন্য মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের মনকে বুঝতে শিখতে পারেন। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা বাইরে নয়, এটা আপনার রেসপন্সের জায়গা। ঘটনা এবং আপনার রেসপন্সের মধ্যে যে ছোট্ট জায়গা, সেখানেই আপনার স্বাধীনতা। কেউ কিছু বলল, আপনি শুনলেন, তারপর একটু বিরতি। আমি কিভাবে উত্তর দেব? এই প্রশ্নই আপনাকে পুরনো প্যাটার্ন থেকে বের করে আনতে পারে। একটি দৈনিক প্র্যাকটিস। এখন আমরা পুরো বিষয়টাকে একটা দৈনিক অভ্যাসে পরিণত করি। প্রতিদিন রাতে মাত্র 5 মিনিট নিজেকে 5টি প্রশ্ন করুন। 1, আজ কখন আমি প্রেজেন্ট ছিলাম? 2, আজ কখন আমি মাইন্ডের মধ্যে হারিয়ে গিয়েছিলাম? 3, আজ কোনো ঘটনা আমাকে ট্রিগার করেছিল? 4, আমি কিভাবে রিয়্যাক্ট করেছি? 5, পরের বার আমি কিভাবে আরও সচেতনভাবে রেসপন্স দিতে পারি? নিজেকে বিচার করবেন না, শুধু দেখুন। কারণ আপনি যখন নিজের প্যাটার্ন দেখতে শুরু করেন তখন প্যাটার্নের শক্তি ধীরে ধীরে কমতে পারে।
ঘুমানোর আগে একটা বাক্য, রাতে ঘুমানোর আগে নিজের মনে বলুন, আজ যা হয়েছে তা আজকের অংশ, আগামীকাল আমি নতুনভাবে শুরু করতে পারি। তারপর শ্বাস নিন, শরীরকে বিশ্রাম দিন। মনকে সব সমস্যার সমাধান করতে বলবেন না, কারণ কিছু প্রশ্ন ঘুমের পর অনেক পরিষ্কার হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় সাফল্য, অনেক মানুষ ভাবে সাফল্য মানে টাকা, বড় বাড়ি, নাম, সম্মান, পাওয়ার, এগুলো জীবনের অংশ হতে পারে। কিন্তু এমন একজন মানুষ যে নিজের মনকে বুঝতে পারে, নিজের রাগকে দেখতে পারে, নিজের ইগোকে চিনতে পারে, অন্যের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে পারে, কষ্টের মধ্যেও নিজেকে হারিয়ে ফেলে না এবং একা থাকলেও নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারে, তার কাছে এমন একটি সম্পদ আছে যেটা বাইরের অনেক জিনিসের চেয়েও মূল্যবান, ইনার ফ্রিডম, শেষ উপলব্ধি। হয়তো আপনার জীবনের সব সমস্যার সমাধান এই অডিও বুক আপনাকে দিতে পারবে না, কোনো বইই পারে না, কিন্তু একটা বই, একটা কথা, একটা উপলব্ধি, একটা প্রশ্ন আপনার দেখার পদ্ধতি বদলে দিতে পারে। আর যখন দেখার পদ্ধতি বদলায়, তখন একই জীবনকে আপনি অন্যভাবে অনুভব করতে শুরু করেন। আগে যেখানে ছিল, কেন এটা আমার সঙ্গে হচ্ছে, সেখানে আসতে পারে। আমি এখান থেকে কি শিখতে পারি, আগে সব কিছু আমার কন্ট্রোলে থাকতে হবে। এখন যা আমার হাতে আছে আমি সেটার যত্ন নেব। আগে আমার মন যা বলছে সেটাই সত্য। এখন আমি আমার চিন্তাকে দেখতে পারি। আগে আমাকে জিততেই হবে। এখন আমাকে শান্ত থাকতে হবে। আগে আমাকে ভবিষ্যৎ নিয়ে সব জানতে হবে। এখন আজকের দিনটাকে ভালোভাবে বাঁচি। এবং শেষবারের মতো মনে রাখুন, অতীত আপনার শিক্ষক হতে পারে কিন্তু আপনার বাড়ি নয়। ভবিষ্যৎ আপনার লক্ষ্য হতে পারে কিন্তু আপনার বর্তমানের চোর নয়। মন আপনার একটি অসাধারণ যন্ত্র, কিন্তু তাকে আপনার মালিক হতে হবে না। ইগো আপনার মধ্যে থাকতে পারে কিন্তু আপনার প্রতিটি সিদ্ধান্ত তাকে নিতে হবে না। কষ্ট আপনার জীবনে আসতে পারে কিন্তু কষ্টকে আপনার পরিচয় হতে হবে না। আর শান্তি সবসময় সমস্যাহীন জীবনের নাম নয়। শান্তি হলো সমস্যার মধ্যেও নিজের সঙ্গে সংযোগ হারিয়ে না ফেলা। তাই যখন আগামীকাল আবার কোনো কঠিন পরিস্থিতি আসবে, একটু থামবেন, একটা গভীর শ্বাস নেবেন, নিজেকে জিজ্ঞেস করবেন, এই মুহূর্তে সত্যিই কি ঘটছে? তারপর এখন আমি কি করতে পারি? আর যদি কিছুই করার না থাকে, অন্তত নিজের মনকে আরেকটা অপ্রয়োজনীয় যুদ্ধের মধ্যে পাঠাবেন না। চুপচাপ শ্বাস নিন, বর্তমানে ফিরে আসুন, নিজেকে অনুভব করুন। কারণ আপনার জীবন আগামীকালের প্রতিশ্রুতি নয়, আপনার জীবন গতকালের স্মৃতিও নয়। আপনার জীবন এই মুহূর্ত, এই শ্বাস, এই অনুভূতি, এই সচেতনতা, এই ছোট্ট মুহূর্ত যেটা এখন আপনার সামনে রয়েছে। এবং হয়তো শান্তির দরজাটাও ঠিক এখানেই। প্রেজেন্ট মোমেন্টের শক্তি। যখন আপনি নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন, একটা প্রশ্ন দিয়ে শুরু করি, আপনি কি সত্যিই আপনার জীবনকে বাঁচছেন, নাকি শুধু আপনার চিন্তাগুলোর মধ্যে জীবন কাটিয়ে দিচ্ছেন? সকালে ঘুম থেকে উঠেই আজ কি করতে হবে? গতকাল কেন এমন হলো? আগামীকাল কি হবে? কাজের চাপ, সম্পর্কের চিন্তা, টাকার চিন্তা, ভবিষ্যতের চিন্তা, একটার পর একটা চিন্তা আসতেই থাকে। আর আমরা ভাবি আমি জীবন নিয়ে ভাবছি, কিন্তু অনেক সময় সত্যিটা অন্যরকম। আমরা জীবনকে অনুভব করছি না, আমরা শুধু জীবন সম্পর্কে চিন্তা করছি। আর এই দুটো জিনিস এক নয়, জীবনকে ভাবা আর জীবনকে অনুভব করা। ধরুন আপনি সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি সমুদ্র নিয়ে 100টা বই পড়েছেন, জানেন সমুদ্র কত গভীর, কিভাবে ঢেউ তৈরি হয়, কোথায় জোয়ার আসে, কোথায় ভাটা হয়। কিন্তু আপনি যদি কখনো সমুদ্রের জলে পা না রাখেন, তাহলে আপনি সমুদ্রকে সত্যিই অনুভব করেছেন কি? ঠিক তেমনই আপনি জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারেন, অনেক বই পড়তে পারেন, অনেক পডকাস্ট শুনতে পারেন, অনেক স্পিরিচুয়াল কথা জানতে পারেন, কিন্তু যতক্ষণ না আপনি এই মুহূর্তটাকে অনুভব করছেন, ততক্ষণ জ্ঞান শুধু তথ্য হয়ে থাকে। জ্ঞানকে জীবনে নামাতে হয়। মাইন্ড সবসময় কোথাও যেতে চায়। মনকে লক্ষ্য করুন, আপনি এখন যেখানে আছেন মন সেখানে থাকতে চায় না। আপনি কাজ করছেন, মন ভাবছে কাজটা শেষ হলে কি করব। আপনি বাড়িতে আছেন, মন ভাবছে কাল অফিসে কি হবে। বন্ধুর সঙ্গে বসে আছেন, মন ভাবছে আগামী মাসে কি হবে। এমনকি ছুটিতে গিয়েও মন ভবিষ্যতের ছবি বানাতে থাকে। অর্থাৎ শরীর এখানে কিন্তু মন অন্য কোথাও। এই কারণেই আমরা অনেক সুন্দর মুহূর্তের মধ্যেও পুরোপুরি উপস্থিত থাকতে পারি না, হারিয়ে যাওয়া মুহূর্ত। ভাবুন, আপনার পরিবারের একজন মানুষ আপনার সঙ্গে কথা বলছেন, আপনি সামনে বসে আছেন, কিন্তু আপনার মাথায় চলছে অফিসের সমস্যা। তিনি কথা বলছেন, আপনি হ্যাঁ করছেন, কিন্তু সত্যি বলতে হয়তো বুঝবেন সেই মানুষটির সঙ্গে কাটানো একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনি আসলে বাঁচতেই পারেননি, কারণ শরীর সেখানে ছিল, মন ছিল অন্য জায়গায়। এটাই প্রেজেন্ট মোমেন্ট হারিয়ে ফেলা। মনকে ফিরিয়ে আনার প্রথম উপায়, যখনই বুঝবেন আমি আবার চিন্তার মধ্যে হারিয়ে গেছি, নিজেকে দোষ দেবেন না, শুধু বলুন আমি লক্ষ্য করেছি। তারপর নিজের শ্বাসের দিকে মন দিন। শ্বাস ভিতরে যাচ্ছে, শ্বাস বাইরে আসছে। কিছু পরিবর্তন করার দরকার নেই, শুধু লক্ষ্য করুন। এই ছোট্ট কাজটাই আপনার মনকে বর্তমানের সঙ্গে রিকানেক্ট করতে পারে।
5টি জিনিসের প্র্যাকটিস। এখন একটা সহজ প্র্যাকটিস বলি। যখন খুব বেশি ওভার থিঙ্কিং হবে চারপাশে তাকিয়ে 5টি জিনিস দেখুন, তারপর 4টি শব্দ শুনুন, তারপর 3টি শারীরিক অনুভূতি লক্ষ্য করুন, তারপর 2টি গন্ধ লক্ষ্য করুন, আর শেষে একটি গভীর শ্বাস নিন। এটা কোনো জাদু নয়, এটা শুধু আপনার অ্যাটেনশনকে চিন্তা থেকে সরিয়ে বর্তমান অভিজ্ঞতার দিকে নিয়ে আসার একটি অনুশীলন। শরীরের সঙ্গে আবার সংযোগ করুন। আমরা সারাদিন মাথার মধ্যে থাকি, কিন্তু আপনার শরীরও প্রতিনিয়ত আপনাকে কিছু বলছে। আপনি ক্লান্ত, শরীর জানে। আপনি স্ট্রেসে, শরীর জানে। আপনি অস্বস্তিতে, শরীর জানে। আপনি কোনো মানুষের পাশে নিরাপদ বোধ করছেন না, শরীর অনেক সময় আগে থেকেই সংকেত দেয়, কিন্তু আমরা সেই সংকেত শুনি না, আমরা শুধু চিন্তা করি। তাই দিনে কয়েকবার নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আমার শরীরে কি অনুভূতি হচ্ছে? শরীরকে শুনুন, হয়তো আপনি বুঝবেন। কাঁধ শক্ত হয়ে আছে, চোয়াল শক্ত করে রেখেছেন, শ্বাস দ্রুত চলছে, বুকে চাপ অনুভব হচ্ছে, পেট শক্ত হয়ে আছে। এগুলো লক্ষ্য করা মানে সমস্যা সঙ্গে সঙ্গে চলে যাবে না, কিন্তু আপনি অন্তত বুঝতে পারবেন আমার ভিতরে এখন স্ট্রেস চলছে। আর অ্যাওয়ারনেস হলো পরিবর্তনের প্রথম ধাপ। স্ট্রেসের সময় নিজেকে জিজ্ঞেস করুন, যখন খুব চাপ অনুভব করবেন তখন সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করার চেষ্টা না করে প্রথমে জিজ্ঞেস করুন, আমি কি এই মুহূর্তের সমস্যায় আছি, নাকি সমস্যার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি? অনেক সময় দেখা যায় বর্তমানে সমস্যা ছোট, কিন্তু মন তার 10টা ভবিষ্যৎ ভার্সন বানিয়ে ফেলেছে। যদি এটা হয়, তারপর যদি ওটা হয়, তারপর কি হবে? এভাবে একটা ছোট সমস্যা মনের মধ্যে বিশাল হয়ে যায়। ফিউচার অ্যাংজাইটি এর একটি উদাহরণ। ধরুন আপনার আগামী সপ্তাহে একটা ইন্টারভিউ আছে। বর্তমান সত্য কি? ইন্টারভিউ আগামী সপ্তাহে। কিন্তু মন কি করছে? যদি আমি ফেল করি, যদি ওরা আমাকে পছন্দ না করে, যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, যদি চাকরি না হয়, তারপর টাকা কোথা থেকে আসবে? একটা ইন্টারভিউ মনের মধ্যে পুরো ভবিষ্যতের গল্প তৈরি করে ফেললো। এখন প্রেজেন্ট মোমেন্ট কি বলছে? আজ প্রস্তুতি নাও। এইটাই আপনার বাস্তব কাজ। চিন্তার বদলে প্রস্তুতি। ফিউচার নিয়ে চিন্তা করার বদলে ফিউচারের জন্য প্রস্তুতি নিন। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। চিন্তা বলে যদি খারাপ হয়, প্রিপারেশন বলে আমি কি করতে পারি যাতে ভালো হয়। চিন্তা আপনাকে দুর্বল করতে পারে, কাজ আপনাকে শক্তি দেয়। তাই যখনই ওভার থিঙ্কিং শুরু হবে, নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তার মধ্যে কি কোনো অ্যাকশন আছে? যদি থাকে, অ্যাকশন নিন। যদি না থাকে, চিন্তাটাকে ছেড়ে প্রেজেন্টে ফিরুন। ফার্স্টের ক্ষেত্রেও একই। অতীত নিয়ে বারবার চিন্তা করা আর অতীত থেকে শিক্ষা নেওয়া এক নয়। রিগ্রেট বলে আমি কেন এমন করলাম, উইজডম বলে আমি এখান থেকে কি শিখলাম। রিগ্রেট আপনাকে একই জায়গায় আটকে রাখে, লার্নিং আপনাকে সামনে নিয়ে যায়। তাই অতীতকে বারবার রিপ্লে না করে তার মেসেজটা নিন, তারপর এগিয়ে যান। নিজের কাছে ক্ষমা চাওয়া। অনেক মানুষ অন্য সবাইকে ক্ষমা করতে পারে, কিন্তু নিজেকে পারে না। আমি কেন ওই সিদ্ধান্ত নিয়েছিলাম? আমি কেন ওকে বিশ্বাস করেছিলাম? আমি কেন এত সময় নষ্ট করলাম? আমি কেন তখন বুঝতে পারিনি? কিন্তু মনে রাখবেন, আপনি আজকের জ্ঞান নিয়ে অতীতের নিজেকে বিচার করছেন। তখন আপনি যা জানতেন সেই জ্ঞান দিয়েই সিদ্ধান্ত নিয়েছিলেন। হয়তো ভুল ছিল, কিন্তু সেই ভুল থেকে শেখার অধিকারও আপনার আছে। নিজেকে বলুন, আমি ভুল করেছি, কিন্তু আমি সেই ভুল নই। নতুনভাবে শুরু করার ক্ষমতা জীবনের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি হলো আপনি আবার শুরু করতে পারেন। আজকের দিনটা গতকালের মতো হতে হবে না। একটা খারাপ সকাল মানেই পুরো দিন খারাপ নয়। একটা খারাপ দিন মানেই পুরো জীবন খারাপ নয়। একটা ব্যর্থতা মানেই আপনি ব্যর্থ মানুষ নন। একটা সম্পর্কের শেষ মানেই ভালোবাসার শেষ নয়। একটা ভুল মানেই আপনার গল্পের শেষ নয়। যতক্ষণ আপনি সচেতনভাবে পরবর্তী পদক্ষেপ নিতে পারেন, ততক্ষণ নতুন শুরু সম্ভব। ছোট পরিবর্তন, বড় ফল। নিজেকে একদিনে সম্পূর্ণ বদলানোর চেষ্টা করবেন না, বরং ছোট ছোট অভ্যাস তৈরি করুন। প্রতিদিন 5 মিনিট নীরবতা, 10 মিনিট হাঁটা, কিছুক্ষণ ফোন ছাড়া থাকা, একটু গভীর শ্বাস, নিজের অনুভূতি লেখা, একটা ভালো বই পড়া, কাউকে মন দিয়ে শোনা। এই ছোট কাজগুলো ধীরে ধীরে আপনার অ্যাটেনশনের ওপর প্রভাব ফেলতে পারে। ডিজিটাল নয়েজ কমান। আজ আমাদের মন শুধু নিজের চিন্তার দ্বারা ডিস্ট্র্যাক্ট হয় না, আমরা সারাদিন নোটিফিকেশন, শর্ট ভিডিওস, সোশ্যাল মিডিয়া, মেসেজেস, নিউজ, কমেন্টস, রিলস এসবের মধ্যে থাকি। ফলে মন সবসময় নতুন কিছু চাইতে থাকে। একটা ভিডিও শেষ, আরেকটা, একটা নোটিফিকেশন, আরেকটা, একটা খবর, আরেকটা। এভাবে মন কখনো স্থির হতে শেখে না। তাই প্রতিদিন কিছু সময় নো স্ক্রিন টাইম রাখুন। শুরুতে 15 মিনিট হলেও যথেষ্ট। চুপচাপ বসুন, হাঁটুন, জানালার বাইরে তাকান, নিজের সঙ্গে থাকুন। প্রথমে অস্বস্তি হবে, তারপর ধীরে ধীরে বুঝবেন। নীরবতাও একটা অভিজ্ঞতা। প্রকৃতির সঙ্গে সময় কাটান। প্রকৃতির একটা বিশেষ শক্তি আছে। গাছ তাড়াহুড়ো করে না, আকাশ তাড়াহুড়ো করে না, নদী নিজের গতিতে চলে, সূর্য প্রতিদিন ওঠে। প্রকৃতি আপনাকে একটা জিনিস মনে করিয়ে দেয়, সব কিছু দ্রুত করতে হয় না। আপনার জীবনেও সব উত্তর আজই পাওয়া দরকার নেই। কিছু জিনিসকে সময় দিতে হয়। নিজের সঙ্গে বন্ধুত্ব করুন। আপনি সারা জীবন নিজের সঙ্গে থাকবেন, তাই নিজের সঙ্গে আপনার সম্পর্ক কেমন?
আপনি কি নিজের সঙ্গে সবসময় কঠোর, নাকি নিজের ভুলের সময়ও একটু সহানুভূতিশীল হতে পারেন? নিজেকে ভালোবাসা মানে নিজের সব ভুলকে সমর্থন করা নয়, বরং ভুল করলে নিজেকে সংশোধন করা, কিন্তু অপমান না করা। এটাই হেলথি সেলফ রেসপেক্টের একটা অংশ। শেষবার একটা প্রশ্ন, আজ রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার জীবনকে সত্যিই অনুভব করছি, নাকি অতীতের মধ্যে বাস করছি, ভবিষ্যতের ভয়ে বাস করছি, অন্যের মতামতের মধ্যে বাস করছি, নিজের ইগোয়ের মধ্যে বাস করছি, নাকি এই মুহূর্তে সত্যিই উপস্থিত আছি? যদি উত্তর পুরোপুরি হ্যাঁ না হয় তাতেও সমস্যা নেই, কারণ অ্যাওয়ারনেস মানে পারফেক্ট হওয়া নয়। অ্যাওয়ারনেস মানে আপনি কোথায় আছেন সেটা বুঝতে পারা। আর যখন বুঝতে পারেন তখন ফিরে আসার পথও দেখতে পান। সমাপ্তির আগে আজ থেকে যখন মন আপনাকে অতীতে নিয়ে যাবে, বলুন এটা হয়ে গেছে। যখন মন আপনাকে ভবিষ্যতের ভয়ে নিয়ে যাবে, বলুন এখনও এটা ঘটেনি। আর যখন মন আপনাকে বর্তমানের কোনো সমস্যায় আটকে দেবে, বলুন ঠিক আছে, এখন দেখি আমি কি করতে পারি। তারপর শ্বাস নিন, এক মুহূর্ত থামুন, নিজের শরীরকে অনুভব করুন, চারপাশের শব্দ শুনুন এবং নিজের মনে বলুন আমি এখানে আছি। কারণ শেষ পর্যন্ত শান্তি কোনো ভবিষ্যতের পুরস্কার নয়। শান্তি এমন কিছু নয় যা সব সমস্যা শেষ হওয়ার পর পাবেন। শান্তির অনুশীলন শুরু হয় সমস্যার মধ্যেই। আর সেই অনুশীলনের প্রথম পদক্ষেপ খুব ছোট, এই মুহূর্তটাকে সম্পূর্ণভাবে অনুভব করা, আপনার শ্বাসের সঙ্গে, আপনার শরীরের সঙ্গে, আপনার সচেতনতার সঙ্গে, নিজের সঙ্গে, এই মুহূর্তে, এখানেই, এখনই। মনের স্বাধীনতা, যে মুহূর্তে আপনি নিজের ভিতরের শক্তিকে চিনতে শুরু করবেন। একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, সবচেয়ে বড় যুদ্ধটা হয় নিজের ভিতরে সেই কণ্ঠের সঙ্গে যে বারবার বলে তুমি যথেষ্ট নও, তোমার সঙ্গে অন্যায় হয়েছে, সব কিছু তোমার নিয়ন্ত্রণে থাকতে হবে, আগামীকাল কি হবে যদি আবার ব্যর্থ হও। এই কণ্ঠটাকে থামিয়ে দেওয়া সবসময় সম্ভব নয়, কিন্তু একটা সময় আপনি শিখতে পারেন এই কণ্ঠকে শুনেও তার প্রতিটি কথা বিশ্বাস না করতে। আর সেখান থেকেই শুরু হয় মনের স্বাধীনতা। চিন্তা আসবে, কিন্তু প্রতিটি চিন্তাকে অনুসরণ করতে হবে না। ধরুন আপনার মনে হলো আজ আমি কোনো কাজ করতে চাই না, এটা একটা চিন্তা। এরপর আরেকটা চিন্তা আসতে পারে আমি খুব অলস, তারপর আমি জীবনে কিছুই করতে পারবো না, তারপর আমার জীবনটাই নষ্ট। খেয়াল করুন একটা ছোট চিন্তা থেকে মন কিভাবে একটা সম্পূর্ণ গল্প তৈরি করে ফেললো। প্রথম চিন্তা ছিল আজ কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেটা হয়ে গেল আমি জীবনে ব্যর্থ। এই জায়গাটাতেই অ্যাওয়ারনেস দরকার। নিজেকে বলুন থামো, আসল ঘটনা কি? আসল ঘটনা হয়তো শুধু এতটাই, আজ আমার কাজ করতে ইচ্ছা করছে না, ব্যাস। এর বেশি গল্প তৈরি করার দরকার নেই। মন কিভাবে গল্প তৈরি করে? মন তথ্যকে একা থাকতে দেয় না, সে তার সঙ্গে অর্থ যোগ করে। কেউ আপনাকে ফোন করলো না, ঘটনা, ফোন আসেনি, মন বলল ও আমাকে গুরুত্ব দেয় না। তারপর কেউ আমাকে গুরুত্ব দেয় না, তারপর আমি একা। এভাবে একটা সাধারণ ঘটনা একটা ইমোশনাল স্টোরি হয়ে যায়। তাই যখন কষ্ট হচ্ছে নিজেকে জিজ্ঞেস করুন ঘটনাটা কি, এবং ঘটনা সম্পর্কে আমার মন কি গল্প তৈরি করছে। এই দুইটা আলাদা করতে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনা আর ব্যাখ্যার মধ্যে পার্থক্য। ধরুন অফিসে আপনার বস বললেন এই কাজটা আবার করতে হবে, এটা ঘটনা। কিন্তু আপনার মন বলল বস আমাকে পছন্দ করেন না, এটা ইন্টারপ্রিটেশন। তারপর আমি এই চাকরিতে ভালো নই, এটাও ইন্টারপ্রিটেশন। তারপর আমার ক্যারিয়ার শেষ, এটা ভবিষ্যৎ নিয়ে অনুমান। দেখলেন একটা বাক্য থেকে মন কত দূরে চলে গেল। তাই পরের বার কোনো ঘটনা আপনাকে ট্রিগার করলে প্রথমে শুধু ঘটনা দেখুন, ঠিক কি ঘটেছে, তারপর নিজের ইন্টারপ্রিটেশন দেখুন। এই ছোট্ট অভ্যাস অনেক অপ্রয়োজনীয় মানসিক কষ্ট কমাতে সাহায্য করতে পারে। প্রত্যাশা এবং কষ্ট। অনেক সময় কষ্টের মূল কারণ ঘটনা নয়, আমাদের প্রত্যাশা। আপনি ভেবেছিলেন মানুষটা আপনাকে বুঝবে, সে বুঝল না। আপনি ভেবেছিলেন পরিশ্রম করলেই সঙ্গে সঙ্গে সাফল্য আসবে, এলো না। আপনি ভেবেছিলেন সম্পর্কটা সারা জীবন থাকবে, থাকলো না। তখন শুধু ঘটনা আপনাকে কষ্ট দেয় না, আপনার ভিতরের এটা এমন হওয়ার কথা ছিল, এই ধারণাটাও কষ্ট তৈরি করে। তাই কখনো কখনো নিজেকে প্রশ্ন করুন আমি বাস্তবতার সঙ্গে কষ্ট পাচ্ছি, নাকি বাস্তবতা আমার প্রত্যাশা মতো না হওয়ার জন্য কষ্ট পাচ্ছি। এই প্রশ্ন গভীর। অ্যাকসেপ্টেন্স মানে হাল ছেড়ে দেওয়া নয়। অনেকে মনে করেন আমি যদি পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করি তাহলে তো আমি হেরে গেলাম। না, অ্যাকসেপ্টেন্স মানে বাস্তবতাকে বাস্তবতা হিসেবে দেখা। ধরুন বৃষ্টি হচ্ছে, আপনি চাইছেন রোদ হোক, আপনি বৃষ্টিকে পছন্দ করেন না, কিন্তু যতক্ষণ আপনি মনে মনে বলতে থাকবেন বৃষ্টি হওয়া উচিত নয়, বৃষ্টি থামবে না, আপনি শুধু নিজের মনকে ক্লান্ত করবেন। অ্যাকসেপ্টেন্স বলছে হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে, এবার আমি কি করতে পারি? ছাতা নিতে পারেন, বের হওয়ার সময় বদলাতে পারেন, অথবা বাড়িতে থাকতে পারেন। কিন্তু বাস্তবতার সঙ্গে যুদ্ধ না করেও আপনি অ্যাকশন নিতে পারেন। জীবনের সমস্যাতেও একই। আমার সম্পর্ক খারাপ, প্রথমে সেটা অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ এই মুহূর্তে আমাদের সম্পর্কের মধ্যে সমস্যা আছে। তারপর প্রশ্ন আমি কি করতে পারি? কথা বলতে পারেন, নিজের ভুল স্বীকার করতে পারেন, বাউন্ডারি তৈরি করতে পারেন, প্রয়োজনে দূরত্ব রাখতে পারেন।
কিন্তু এমন হওয়া উচিত নয়। এই চিন্তার মধ্যে আটকে থাকলে সমাধান তৈরি হবে না। অ্যাকসেপ্টেন্স, ক্ল্যারিটি, অ্যাকশন, এই 3টি শব্দ মনে রাখুন। অ্যাকসেপ্টেন্স, বাস্তবতাকে দেখুন। ক্ল্যারিটি, আসলে কি ঘটছে বুঝুন। অ্যাকশন, যা করার আছে করুন। আমরা অনেক সময় সরাসরি অ্যাকশন নিতে চাই, কিন্তু বাস্তবতা না মেনে অ্যাকশন নিলে ভুল জায়গায় শক্তি খরচ হতে পারে। সবকিছু আপনার হাতে নেই, আপনার হাতে নেই। অন্য মানুষ কি ভাববে, কে আপনাকে ভালোবাসবে, কে আপনাকে ছেড়ে যাবে, কখন সুযোগ আসবে, কখন কোনো ঘটনা ঘটবে, কত দ্রুত ফল পাবেন, কিন্তু আপনার হাতে আছে। আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে নিজের যত্ন নেবেন, কিভাবে সীমা নির্ধারণ করবেন, কিভাবে নিজের ভুল থেকে শিখবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কোথায় নিজের অ্যাটেনশন রাখবেন। অ্যাটেনশন হলো আপনার জীবনের শক্তি। যেখানে আপনার অ্যাটেনশন যায়, সেখানে আপনার মানসিক শক্তিও যায়। আপনি যদি সারাদিন ভাবেন, ও আমাকে কি ভাবছে, তাহলে আপনার শক্তি অন্য মানুষের হাতে। আপনি যদি সারাদিন ভাবেন, গতকাল কেন এমন হলো, তাহলে আপনার শক্তি অতীতে। আপনি যদি সারাদিন ভাবেন, আগামীকাল কি হবে, তাহলে আপনার শক্তি ভবিষ্যতে। কিন্তু যখন আপনি জিজ্ঞেস করেন, এই মুহূর্তে আমার সামনে কি আছে, তখন আপনার শক্তি বর্তমানের দিকে ফিরে আসে। আপনার অ্যাটেনশনকে চুরি করছে। একটু ভেবে দেখুন, দিনের কতটা সময় আপনি এমন জিনিস দেখেন যেগুলো আপনার জীবনে সত্যিই কোনো মূল্য যোগ করে না। একটা শর্ট ভিডিও, আরেকটা, তারপর আরেকটা। কিছুক্ষণ পর আপনি বুঝতেই পারেন না কেন ফোন খুলেছিলেন। এটাই অ্যাটেনশনের শক্তি। তাই নিজেকে মাঝে মাঝে জিজ্ঞেস করুন, আমি কি নিজের অ্যাটেনশন ব্যবহার করছি, নাকি অন্য কেউ আমার অ্যাটেনশন ব্যবহার করছে? এই প্রশ্নটা আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনকে ট্রেনিং দিতে হয়। মনকে শান্ত করা একটা স্কিল। যেমন শরীরকে শক্তিশালী করতে এক্সারসাইজ করতে হয়, তেমনই অ্যাটেনশনকে স্থির করতে প্র্যাকটিস করতে হয়। প্রথম দিন 5 মিনিট বসে থাকলেই মন শান্ত হয়ে যাবে, এমন আশা করবেন না। চিন্তা আসবে, মন চলে যাবে, আপনি আবার ফিরিয়ে আনবেন, আবার যাবে, আবার ফিরিয়ে আনবেন। এই ফিরিয়ে আনাটাই প্র্যাকটিস। মন হারিয়ে যাওয়া ব্যর্থতা নয়, মন হারিয়ে গেছে বুঝতে পারা, এটাই অ্যাওয়ারনেস। আর অ্যাওয়ারনেসের পর তাকে ফিরিয়ে আনা, এটাই ট্রেনিং। একটি সহজ ডেইলি প্র্যাকটিস। প্রতিদিন মাত্র 5 মিনিট চুপ করে বসুন, চোখ বন্ধ করতে পারেন, শ্বাসের দিকে মন দিন, তারপর লক্ষ্য করুন চিন্তা এসেছে। কোনো অ্যাকশন নেবেন না, শুধু দেখুন। আবার শ্বাসের দিকে ফিরুন, চিন্তা আবার আসবে, আবার ফিরুন। এইভাবে 5 মিনিট। কিছুদিন পরে হয়তো আপনি লক্ষ্য করবেন চিন্তার মধ্যে একটা ছোট্ট গ্যাপ তৈরি হচ্ছে। আর সেই গ্যাপটাই গুরুত্বপূর্ণ, কারণ সেই গ্যাপের মধ্যে আপনি রিয়্যাক্ট না করে রেসপন্স বেছে নিতে পারেন। এই ছোট্ট গ্যাপই স্বাধীনতা। কেউ আপনাকে অপমান করলো, আগে অপমান, রাগ, উত্তর, ঝগড়া। এখন অপমান, বিরতি, দেখা, রেসপন্স। এই বিরতিটুকু খুব ছোট হতে পারে, কিন্তু জীবনের অনেক বড় সিদ্ধান্ত এই ছোট্ট জায়গাতেই তৈরি হয়। আপনি যদি সেই জায়গাটাকে চিনতে পারেন, তাহলে ধীরে ধীরে বুঝবেন আপনার মন যা চায় আপনাকে সবসময় তা করতে হবে না। নিজের সঙ্গে নরম হন। এই যাত্রায় আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি পারফেক্ট হতে যাচ্ছেন না। আপনি আবার রাগ করবেন, আবার ওভারথিঙ্ক করবেন, আবার ইগো কাজ করবে, আবার অতীতে চলে যাবেন, আবার ভবিষ্যৎ নিয়ে ভয় পাবেন। এগুলো ঘটতেই পারে, কিন্তু এবার পার্থক্য হবে। আপনি হয়তো একটু দ্রুত বুঝতে পারবেন, আচ্ছা আমি আবার হারিয়ে গেছি, আর তারপর ফিরে আসবেন। এটাই প্রোগ্রেস। শেষ কথা, নিজেকে পরিবর্তন করার যাত্রা আসলে নিজের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটা নিজের সঙ্গে বন্ধুত্ব করার যাত্রা। মনকে ধ্বংস করা নয়, মনকে বোঝা। এগোকে ঘৃণা করা নয়, এগোকে চিনে ফেলা। কষ্টকে অস্বীকার করা নয়, কষ্টকে অনুভব করে তার সঙ্গে সচেতনভাবে থাকা। অতীতকে মুছে ফেলা নয়, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে বাঁচা। ভবিষ্যৎকে ভয় করা নয়, ভবিষ্যতের জন্য আজকের কাজটা করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, জীবনকে কন্ট্রোল করার চেষ্টা থেকে ধীরে ধীরে জীবনকে কনসিয়াসভাবে বাঁচার দিকে এগিয়ে যাওয়া। কারণ আপনি যখন প্রেজেন্ট মোমেন্টে ফিরে আসেন, তখন আপনি শুধু একটা মুহূর্তকে বাঁচান না, আপনি আপনার অ্যাটেনশন ফিরিয়ে নেন, আপনার শক্তি ফিরিয়ে নেন, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরিয়ে নেন, এবং ধীরে ধীরে নিজের কাছেই ফিরে আসেন। মনে রাখবেন, চিন্তা আসবে, তাকে দেখুন। অনুভূতি আসবে, তাকে অনুভব করুন। কষ্ট আসবে, তার সঙ্গে যুদ্ধ না করে তাকে বুঝুন। সমস্যা আসবে, বাস্তবতাকে গ্রহণ করে সমাধানের দিকে এগিয়ে যান। আর যখন মন আপনাকে আবার অতীত বা ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাবে, একটা গভীর শ্বাস নিন। নিজেকে বলুন, অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, আমার কাছে আছে শুধু এই মুহূর্ত। আর এই মুহূর্তেই আমি আমার পরবর্তী সিদ্ধান্ত নেব। এই মুহূর্তটাই আপনার জীবন, এটাকে হারিয়ে ফেলবেন না। শেষ নয়, নতুন শুরু। প্রেজেন্ট মোমেন্ট থেকে কনসিয়াস লাইফের পথে। এতক্ষণ আমরা মনের কথা বলেছি, চিন্তার কথা বলেছি, ইগোয়ের কথা বলেছি, কষ্ট, রাগ, ভয়, সম্পর্ক, অতীত, ভবিষ্যৎ এবং প্রেজেন্ট মোমেন্টের কথা বলেছি। কিন্তু এখন একটা আরও গভীর প্রশ্ন সামনে আসে, এই সব কিছু জানার পর আমরা কিভাবে বাস্তব জীবনে পরিবর্তন আনব? কারণ শুধু জানা যথেষ্ট নয়। আপনি যদি জানেন ওভার থিঙ্কিং ভালো নয়, কিন্তু প্রতিদিন ওভার থিঙ্ক করেন, তাহলে জ্ঞান আপনার জীবন বদলাচ্ছে না,
আপনি জানেন রাগ সম্পর্ক নষ্ট করতে পারে, কিন্তু প্রতিবার রাগের সময় একইভাবে রিয়্যাক্ট করেন, তাহলে সেই জ্ঞান এখনও আপনার অভ্যাসে পরিণত হয়নি। তাই এখন আমাদের কাজ হলো জ্ঞানকে অভ্যাসে পরিণত করা। পরিবর্তন একদিনে আসে না। অনেক মানুষ নিজের জীবন বদলাতে গিয়ে প্রথমেই বড় সিদ্ধান্ত নেয়, আজ থেকে আমি আর কখনো রাগ করব না, আজ থেকে আমি একদম ওভারথিঙ্ক করব না, আজ থেকে আমি সবসময় পজিটিভ থাকবো। কিন্তু কয়েকদিন পর পুরনো অভ্যাস ফিরে আসে। তারপর মনে হয় আমি ব্যর্থ। আসলে আপনি ব্যর্থ নন, আপনি শুধু খুব বড় পরিবর্তন খুব দ্রুত আশা করেছিলেন। পরিবর্তন অনেকটা গাছের মতো। আজ বীজ বপন করলেন, আগামীকাল গাছ দেখতে পাবেন না, কিন্তু তার মানে এই নয় যে কিছুই ঘটছে না। ভেতরে ভেতরে কাজ চলছে। আপনার অ্যাওয়ারনেসও ঠিক তেমন। ছোট প্র্যাকটিস, বড় পরিবর্তন। তাই আজ থেকে বিশাল কিছু করার দরকার নেই, শুধু 3টি অভ্যাস শুরু করুন। প্রথম, থামুন, রিয়্যাক্ট করার আগে কয়েক সেকেন্ড। দ্বিতীয়, লক্ষ্য করুন আমার ভিতরে এখন কি চলছে। তৃতীয়, বেছে নিন আমি কিভাবে রেসপন্স দিতে চাই। এই 3টি অভ্যাস যদি আপনি নিয়মিত করেন, তাহলে ধীরে ধীরে আপনার আচরণের মধ্যে পরিবর্তন আসতে পারে। রাগের সময় একটি বাস্তব উদাহরণ। ধরুন আপনার কাছের একজন আপনাকে এমন কিছু বলল যা আপনার ভালো লাগেনি। আগে হয়তো আপনি সঙ্গে সঙ্গে বলে দিতেন, তুমি সবসময় এমন করো। তারপর সে উত্তর দিত, আপনি আরও রেগে যেতেন। তারপর কথা বাড়ত, শেষে দুজনেই কষ্ট পেতেন। এবার অন্যভাবে দেখুন, সে কথা বলল, আপনার মধ্যে রাগ উঠল, আপনি থামলেন, একটা শ্বাস নিলেন, নিজেকে জিজ্ঞেস করলেন, আমি এখন কি অনুভব করছি? উত্তর, রাগ। তারপর, আমি কেন রেগে গেলাম? হয়তো কারণ আপনি অসম্মানিত বোধ করেছেন। এখন আপনি বলতে পারেন, তোমার কথাটা শুনে আমি কষ্ট পেয়েছি। আমরা কি একটু শান্তভাবে কথা বলতে পারি? একই ঘটনা কিন্তু আলাদা রেসপন্স। এটাই অ্যাওয়ারনেসের শক্তি। সম্পর্কের ক্ষেত্রে প্রেজেন্ট মোমেন্ট। সম্পর্কের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো আমরা বর্তমান মানুষটির সঙ্গে অতীতের হিসাব মেলাতে থাকি। আজ সে একটা ভুল করেছে, আপনি মনে করলেন আগেও তো এমন করেছিল। তারপর 5 বছর আগের ঘটনা চলে এলো, তারপর আরও একটা, তারপর আরেকটা। শেষে বর্তমানের ছোট সমস্যাটা বিশাল হয়ে গেল। এখানে প্রশ্ন করুন, এই মুহূর্তে আসল সমস্যাটা কি? অতীতের শিক্ষা দরকার হলে নিন, কিন্তু পুরনো সব কষ্ট একসঙ্গে এনে বর্তমানকে ভারী করবেন না। কথা বলার আগে শুনুন। অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ দুজন মানুষই কথা বলতে চায় কিন্তু কেউ শুনতে চায় না। আপনি যখন কারো সঙ্গে কথা বলছেন, শুধু নিজের উত্তর তৈরি করার জন্য শুনবেন না, সত্যিই শুনুন। তার কথার পিছনে অনুভূতিটা বোঝার চেষ্টা করুন। সে হয়তো রাগের ভাষায় বলছে, কিন্তু ভিতরে আসলে কষ্ট আছে। সে হয়তো অভিযোগ করছে, কিন্তু ভিতরে হয়তো নিরাপত্তাহীনতা আছে। সে হয়তো দূরে যাচ্ছে, কিন্তু হয়তো সে নিজেই আহত। সবসময় এমন হবে না, কিন্তু সচেতনভাবে শুনলে আপনি অনেক কিছু দেখতে পাবেন যা আগে দেখতেন না। কখন দূরে সরে যেতে হবে? প্রেজেন্ট মোমেন্টে থাকা মানে সব সম্পর্ক ধরে রাখা নয়। কখনো শান্তির জন্য দূরত্ব দরকার। যদি কোনো সম্পর্ক বারবার অসম্মান, ম্যানিপুলেশন, অপমান, অস্বাস্থ্যকর আচরণ অথবা আপনার মানসিক স্থিতি নষ্ট করে, তাহলে শুধু অ্যাকসেপ্টেন্স বলে সব সহ্য করতে হবে না। অ্যাকসেপ্টেন্স মানে আমি বুঝতে পারছি কি ঘটছে। তারপর বাউন্ডারি মানে এখন আমি কি করতে চাই। কখনো ভালোবাসা মানে কাছে থাকা, আবার কখনো নিজের প্রতি সম্মান মানে দূরে সরে যাওয়া। নিজের শান্তির দায়িত্ব নিন। আপনার শান্তি অন্য কেউ এসে আপনাকে দিয়ে যাবে, এই অপেক্ষায় থাকবেন না। কেউ আপনাকে সবসময় বুঝবে না, কেউ আপনার প্রত্যাশা মতো আচরণ করবে না, সবাই আপনার মূল্য বুঝবে না, সবাই আপনাকে সম্মানও করবে না। কিন্তু আপনি নিজের সঙ্গে কেমন আচরণ করবেন সেটা আপনার হাতে অনেক বেশি। নিজের প্রতি কঠোরতা কমান, নিজের ভুল থেকে শিখুন, নিজেকে বিশ্রাম দিন, নিজেকে সময় দিন, নিজের শরীরের যত্ন নিন, নিজের মনের কথাও শুনুন। মাইন্ডের সঙ্গে যুদ্ধ করবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মনকে জোর করে চুপ করানোর চেষ্টা করবেন না। আপনি যদি বলেন আমি কোনো চিন্তা করব না, তাহলে মন আরও চিন্তা করবে। বরং বলুন চিন্তা আসতে পারে, আমি শুধু তাকে অনুসরণ করব না। এটা অনেক বেশি বাস্তব। চিন্তা আসবে, আপনি দেখবেন, তারপর আবার নিজের কাজে ফিরবেন। এটাই প্র্যাকটিস। চিন্তা যেন ঢেউ। একটা চিন্তা এসেছে, তাকে ধরে রাখলেন না, কিছুক্ষণ পর চলে গেল। আরেকটা এলো, সেটাও চলে গেল। আপনি যদি প্রতিটি চিন্তাকে ধরে রাখেন তাহলে মন ভারী হবে, কিন্তু যদি চিন্তাকে আসতে এবং যেতে দেন তাহলে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন সব চিন্তাকে উত্তর দিতে হয় না। কিছু চিন্তা শুধু চিন্তা, আমাকে এটা ভাবতেই হবে। সত্যি কি? মন অনেক সময় এমন একটা অনুভূতি দেয়, এই বিষয়টা নিয়ে ভাবতেই হবে। কিন্তু সত্যিই কি সব সমস্যা নিয়ে আজই ভাবতে হবে? সব প্রশ্নের উত্তর আজই পেতে হবে? সব মানুষের আচরণের কারণ আজই বুঝতে হবে? না, কখনো কিছু প্রশ্নকে কিছু সময়ের জন্য রেখে দেওয়া উইজডম। নিজেকে বলতে পারেন এটার উত্তর এখন আমার কাছে নেই, যখন প্রয়োজন হবে তখন দেখব। এটা অ্যাভয়েডেন্স নয়, এটা মেন্টাল স্পেস। রাতে ওভার থিঙ্কিং হলে, রাতে শুয়ে যদি মন খুব বেশি চিন্তা করে, তখন বিছানায় শুয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন না। একটা কাগজে লিখুন, আগামীকাল আমি এই বিষয়টা দেখব,
তারপর লিখুন, আজ আমার কাজ হলো বিশ্রাম নেওয়া। মনের মধ্যে একটা ক্লোজার তৈরি হতে পারে। তারপর শ্বাসের দিকে মন দিন। শরীরের ওজন বিছানায় অনুভব করুন। চোখ বন্ধ করুন এবং নিজেকে বলুন, এই মুহূর্তে আমি নিরাপদ জায়গায় বিশ্রাম নিচ্ছি। সকাল শুরু করুন সচেতনভাবে। ঘুম থেকে উঠেই ফোন দেখার আগে 1 মিনিট নিজের সঙ্গে থাকুন। একটা গভীর শ্বাস নিন। আজকের জন্য একটা প্রশ্ন রাখুন, আজ আমি কিভাবে একটু বেশি সচেতনভাবে বাঁচতে পারি? হয়তো আজ আপনি একবার রাগের সময় থামবেন, কাউকে মন দিয়ে শুনবেন, অকারণে ফোন কম ব্যবহার করবেন, একটা কাজ পুরো মন দিয়ে করবেন, অথবা নিজের শরীরকে একটু বেশি বিশ্রাম দেবেন। ছোট কাজ, কিন্তু সচেতন কাজ। এক সময় এক কাজ। মাল্টিটাস্কিং আমাদের মনকে সবসময় বর্তমান থেকে সরিয়ে দিতে পারে। আপনি খাচ্ছেন, ফোন দেখছেন, কথা বলছেন। মনের মধ্যে অন্য চিন্তা চলছে, ফলে কোনো কাজই সম্পূর্ণভাবে অনুভব করা হচ্ছে না। তাই চেষ্টা করুন, যখন খাবেন শুধু খাবার খান, যখন হাঁটবেন হাঁটুন, যখন কারো সঙ্গে কথা বলবেন সত্যিই শুনুন, যখন কাজ করবেন সেই কাজটাতেই থাকুন। একটি কাজ, একটি মুহূর্ত, জীবনকে ধীরে অনুভব করুন। একদিন সকালে বাইরে বেরিয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকান, কোনো লক্ষ্য ছাড়া, কিছু অর্জন করার জন্য নয়, শুধু দেখার জন্য। 1 কাপ চা হাতে নিয়ে চায়ের গন্ধ অনুভব করুন। গরম কাপটা হাতে অনুভব করুন। প্রথম চুমুকটা অনুভব করুন। আপনি হয়তো অবাক হবেন, জীবনের আনন্দ সবসময় বড় ঘটনার মধ্যে নেই। অনেক সময় ছোট মুহূর্তের গভীর অনুভূতিতেই আনন্দ লুকিয়ে থাকে। আপনার জীবনকে তাড়াহুড়ো করে শেষ করবেন না। আমরা সবসময় কোথাও পৌঁছাতে চাই, আরও টাকা, আরও সাফল্য, আরও সম্মান, আরও ভালো জীবন। কিন্তু একটা প্রশ্ন, যে জীবনে পৌঁছানোর জন্য এত দৌড়াচ্ছেন, সেই জীবনটাকে কি আজ বাঁচছেন? যদি না বাঁচলে ভবিষ্যতের সাফল্য হয়তো আপনাকে সম্পূর্ণ শান্তি দেবে না। কারণ মন আবার বলবে আরও কিছু দরকার। এই চক্রের শেষ নেই। তাই লক্ষ্য রাখুন, কাজ করুন, উন্নতি করুন, কিন্তু পথে হাঁটাটাকে অনুভব করুন। শেষ শিক্ষা, আপনার জীবনে হয়তো এখনও সমস্যা থাকবে, কিছু কষ্ট থাকবে, কিছু আনআনসার্ড কোয়েশ্চেন্স থাকবে, কিছু মানুষ আপনাকে বুঝবে না, কিছু স্বপ্ন পূরণ হতে সময় লাগবে, কিছু জিনিস হয়তো আপনার ইচ্ছা মতো হবে না। কিন্তু এখন আপনি একটা নতুন জিনিস জানেন, আপনাকে প্রতিটি পরিস্থিতির সঙ্গে নিজের শান্তি হারিয়ে ফেলতে হবে না। আপনি থামতে পারেন, দেখতে পারেন, অনুভব করতে পারেন, গ্রহণ করতে পারেন, তারপর সিদ্ধান্ত নিতে পারেন। এবং হয়তো এটাই আসল স্বাধীনতা। স্বাধীনতা মানে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না। স্বাধীনতা মানে সমস্যা থাকলেও আপনি নিজের সচেতনতা হারাবেন না। রাগ থাকবে, কিন্তু আপনি রাগের দাস নন। ভয় থাকবে, কিন্তু আপনি ভয়ের দাস নন। কষ্ট থাকবে, কিন্তু আপনি কষ্টের দাস নন। চিন্তা থাকবে, কিন্তু আপনি প্রতিটি চিন্তার দাস নন। ইগো থাকবে, কিন্তু ইগো আপনার প্রতিটি সিদ্ধান্ত নেবে না। আর যখন এই পার্থক্যটা সত্যিই অনুভব করতে শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করতে পারে। শেষ মেডিটেশন। এখন শেষবারের মতো একটা গভীর শ্বাস নিন। ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। আপনার শরীরকে অনুভব করুন। আপনার মুখের পেশিগুলো একটু রিল্যাক্স করুন। কাঁধটা একটু ছেড়ে দিন। চোয়াল আলগা করুন। শ্বাসকে স্বাভাবিক হতে দিন। তারপর নিজের মনে বলুন, আমি আমার অতীতকে সম্মান করি, কিন্তু সেখানে বাস করি না। একটা শ্বাস, আমি ভবিষ্যতের জন্য প্রস্তুত হব, কিন্তু তার ভয় আজকে নষ্ট করব না। আরেকটা শ্বাস, আমার মন যা ভাবছে আমি তা দেখতে পারি। আরেকটা শ্বাস, আমার অনুভূতি সত্যি, কিন্তু সেগুলো আমার সম্পূর্ণ পরিচয় নয়। আর শেষবার, আমি এই মুহূর্তে আছি। কিছুক্ষণ নীরব থাকুন। কিছু করতে হবে না, কোথাও যেতে হবে না, কিছু প্রমাণ করতে হবে না, শুধু থাকুন। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কোনো একদিন হঠাৎ আসবে না। হয়তো সেটা আসবে খুব ছোট ছোট মুহূর্তে। যেদিন রাগের সময় আপনি থামবেন, যেদিন অতীতের স্মৃতি আপনাকে টানবে কিন্তু আপনি ফিরে আসবেন, যেদিন ভবিষ্যৎ নিয়ে ভয় হবে কিন্তু আপনি বলবেন, এখন আমি কি করতে পারি? যেদিন কেউ আপনাকে অপমান করবে কিন্তু আপনি নিজের মর্যাদা হারাবেন না, যেদিন আপনি একা থাকবেন কিন্তু নিজের সঙ্গকে ভয় পাবেন না, আর যেদিন কোনো বিশেষ কারণ ছাড়াই একটা সাধারণ সকালে আপনি জানালার বাইরে তাকিয়ে অনুভব করবেন, আমি ঠিক আছি। হয়তো সেই মুহূর্তে আপনি বুঝবেন শান্তি কোনো দূরের গন্তব্য ছিল না। আপনাকে কোথাও যেতে হয়নি, আপনাকে শুধু নিজের কাছেই ফিরে আসতে হয়েছিল। আর সেই ফিরে আসার পথ শুরু হয় এই মুহূর্ত থেকে, এই শ্বাস থেকে, এই সচেতনতা থেকে, এখন থেকেই।